আরে জান, কাছে আসছো না কেন বলো তো? আর কতক্ষণ অপেক্ষা করব আমি? আপনি কি ভুলে যাচ্ছেন ম্যাম? আপনি আমার বস। আপনার সাথে বিয়ে আমি কখনো মানতে পারবো না। আমি বস তাতে কি, বিয়েটা তো হয়েছে তাই না? হয়েছে, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি কখনো চাইনি আপনাকে বিয়ে করতে। আরে জান, করতে চাওনি, করেছো তো। এই জন্যই তো বিয়েটা হয়েছে তাই না? আমি বাধ্য ছিলাম আপনাকে বিয়ে করতে, কিন্তু বিয়েটা মানতে পারবো না। জান, মেজাজ খুব ফুরফুরে আছে, তাই বলছি। রুড হতে বাধ্য করো না, আসো কাছে। জোর করে সব পাওয়া যায় না ম্যাডাম। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনাকে কখনো মানব না আমি। কথাটা বলার সাথে সাথেই তুলির মেজাজ হঠাৎ গরম হয়ে গেল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঈশানের ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। ঈশান হতভম্ব হয়ে গেল। সে ভাবতেই পারেনি তুলি এটা করবে। ঈশান তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, কি শুরু করছেন আপনি? বস বলে কি মাথা কিনে নিয়েছেন? না, বস বলে কিছু করছি না তো। করছি তো স্ত্রী হিসেবে, যেটা আমার অধিকার আছে। তুমি চাইলেও আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না ঈশান। অবশ্যই পারবো। এই বিয়ের কোনো ভবিষ্যৎ নাই। মানি না আপনাকে। আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। তোমার কি মনে হয় তোমার কথা শুনবো আমি? এই তুলি কারোর কথায় চলে না, বুঝতে পেরেছো? তাই যা বলছি চুপচাপ মেনে নাও। আমি আপনার হাতের পুতুল না, যে যা বলবেন সব মেনে নিব। আমি একজন মানুষ, আমার স্বাভাবিকভাবে বাঁচার অধিকার আছে। তোমার স্বাধীনতায় তো হস্তক্ষেপ করছি না। আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, তাই হবে। বাবার টাকা আছে বলে জোর করে সব পাবেন ভেবেছেন? বিয়ে করতে পারলেও অধিকার কখনো পাবেন না। টাকা দিয়ে মানুষ সব হাসিল করে, আমিও করব। এরপর ঘরটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। তুলির চোখে তখন আগুনের ঝিলিক, আর ঈশানের মুখে জমে আছে জেদ আর অপমানের ছাপ। ঈশানের কথাই তুলির বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। সে অভ্যস্ত নয় কেউ তার সামনে এভাবে মাথা তুলে কথা বলুক। তবুও ঈশান আলাদা ভীতু নয়, নত যেন নয়। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না ঈশান, খুব খারাপ হবে। খারাপ হলে হোক, অনেক নেচেছি আপনার ইশারায়। অফিসে বস, বাড়িতে বউ এসেছেন, সব জায়গায় শুধু আপনার হুকুম আর না। তুমি আমার স্বামী, তোমাকে মানতেই হবে। এই জন্মে না ম্যাডাম, সরি। জোর করে পাওয়া ভালোবাসা হয় না। কথাটা শুনে তুলির ভেতরটা কেঁপে উঠল। সে থমকে গেলেও হার মানার মেয়ে নয়। ধীরে ধীরে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। ভালোবাসা চাইনি আমি, অধিকার চাইছি। অধিকার মানে দখল না তুলি। আমি কোনো ফাইল না, যেটাই সাইন করে নিজের করে নিলেন। তাহলে বুঝিয়ে বলো, এই বিয়ের মানে কি? মানে একটা ভুল, যেটা আমাকে শ্বাস নিতে কষ্ট দিচ্ছে। ঈশানের কথা শুনে তুলির বুকের ভিতরটা কেমন করে উঠল। সে রাগ লুকিয়ে জানালার দিকে ঘুরে দাঁড়ালো। বাইরে রাতের আলো ঝিলমিল করছে, অথচ তার ভেতর অদ্ভুত অন্ধকার। তুলি পেছন ফিরে গলা ভারী করে, আমি কি এতটাই খারাপ? খারাপ না, কিন্তু জোর করে নিজের বানাতে চাওয়াটা ভুল। আমি কখনো কাউকে চাইনি, কিন্তু তোমাকে চেয়েছি। চাইলে সম্মান দিতে হয়, শিকল না। তুলির চোখ হঠাৎ ভিজে উঠল, কিন্তু সে তা দেখাতে দিল না। গলার স্বর শক্ত করে নিল। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না ঈশান। অফিসে, বাড়িতে, জীবনে সব জায়গায় আমি আছি। থাকবেন, কিন্তু হৃদয়ে ঢুকতে পারবেন না। চ্যালেঞ্জ নিচ্ছি, এই তুলি যাকে চায় তাকে নিজের করেই ছাড়ে। আর আমি যাকে মানি না তাকে কোনোদিন মেনে নেই না। দুজনের মাঝখানে তখন নিঃশ্বাসের দূরত্ব। বাতাস পর্যন্ত যেন থমকে গেছে। ভালোবাসা নয়, এটা ছিল দুটো শক্ত মনের সংঘর্ষ। তুলি ধীরে ধীরে পিছিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আজ যাও, কিন্তু মনে রেখো যুদ্ধটা শুরু হয়ে গেছে। যুদ্ধ জোর করে জেতা যায় না তুলি। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তুলি একা দাঁড়িয়ে রইল। চোখে তখন আর রাগ নেই, আছে অদ্ভুত এক জেদ আর ভাঙা অভিমান। ঈশান দরজাটা টেনে বন্ধ করে বাইরে এসে দাঁড়ালো। বুকের ভিতরটা এখনো ধক ধক করছে। তুলির চোখের আগুন, কথার তীব্রতা, সব মিলিয়ে মাথা ভার হয়ে আছে তার। করিডোরে পা দিতেই হঠাৎ মায়ের কণ্ঠ ভেসে এলো। এই যে ঈশান, বাইরে কি করছিস এত রাতে? ঈশান থমকে গেল। মায়ের দিকে তাকাতেই মুখের রাগটা একটু নরম হয়ে গেল। মা, ঘরে থাকতে পারলাম না। কেন?
তুলি তো ভেতরে আছে, নতুন বউকে একা রেখে বাইরে। মা, আমি ওনাকে স্ত্রী হিসেবে মানতে পারছি না। কি বলছিস? কেন মানতে পারবি না? মেয়েটা তো খারাপ না, শিক্ষিত, ভদ্র, প্রতিষ্ঠিত। ভদ্র হলে জোর করতো না মা, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করিয়েছে। শোন বাবা, বড়লোকের মেয়ে বলে হয়তো একটু জেদি, সারা জীবন যাকে যা চেয়েছে পেয়েছে, তাই অভ্যাসটা বদলাতে সময় লাগবে। শুধু জেদ না মা, ওনাকে আমি বস হিসেবেই মানতে পারি না। অফিসে উনি আমাকে মানুষ না, ফাইল মনে করেন, আর বউ হিসেবে আমি কিভাবে মানব? ঈশানের গলায় জমে থাকা কষ্ট বের হয়ে এলো। মায়ের বুকটা হালকা কেঁপে উঠল। মা হাত ধরে বলে, ঈশান, বিয়ে মানে যুদ্ধ না, দুজনের ধৈর্য। তুই যদি শুরু থেকেই দেয়ালে তুলে রাখিস, ও কিভাবে ঢুকবে? মা, উনি দেয়াল না, পুরো দুর্গ বানিয়ে রেখেছেন। দুর্গ ভাঙতে সময় লাগে, ভালোবাসা পেলে মানুষ বদলায় বাবা। ভালোবাসা জোর করে আসে না মা। আসে নাই ঠিকই, কিন্তু সুযোগ দিতে হয়। তুই শুধু রাগ দেখেছিস, ভেতরের মানুষটা দেখেছিস না। কিছুক্ষণ চুপ করে রইল ঈশান। করিডোরের বাতাসে তার বুকের আগুনটা একটু ঠান্ডা হলো। আমি ভয় পাই মা, কিসের? যদি সারা জীবন শুধু বস হয়েই থাকে, কখনো বউ না হয়। তাহলে তুই তাকে বউ বানাতে চেষ্টা কর, পালিয়ে গেলে হবে না। আমি পারবো তো? আমার ছেলে হার মানার মানুষ না। যা বাবা, ঘরে যা। নতুন সম্পর্ক ভয় পেলে ভাঙে, সাহস করলে টেকে। মা, যদি কষ্ট পাই? তখন আমি আছি। কথাটা শুনে ঈশানের বুকটা হালকা হলো। সে ধীরে ধীরে দরজার দিকে ফিরল। ভেতরে তুলি অপেক্ষা করছে, রাগী বস নাকি জেদি বউ সেটা আজও পরিষ্কার না। ঈশান ধীর করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। মাথার ভেতর এখনো মায়ের কথাগুলো ঘুরছে। পা ফেলতেই হঠাৎ থমকে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তুলি। শাড়িটা খুলে রাখা, পরনে শুধু পেটিকোট আর ব্লাউজ, চুলগুলো আলগা হয়ে পিঠে নেমে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে যেন নিজের সাথেই কথা বলছিল। ঈশানের বুকটা ধক করে উঠল। হঠাৎ চোখ সরিয়ে নিয়ে বলে, এসব কি করছেন আপনি? রুমে কেউ এভাবে শাড়ি পাল্টায় নাকি? ঈশানের গলায় লজ্জা আর অস্বস্তি একসাথে মিশে গেল। তুলি ধীরে ঘুরে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এমনভাবে লজ্জা পাচ্ছ দেখে তো মনে হচ্ছে তুমি বউ আর আমি বর। প্লিজ তুলি ম্যাম, শাড়ি পরে নিন। স্বামী হয়ে এত ভয় কিসের? এতক্ষণে তো আমার কাছে এসে আদর করার কথা ছিল, তা না করে বাইরে দাঁড়িয়ে আজ আর সময় নষ্ট করছো। আপনাকে আদর করার কোনো শখ আমার নাই, আপনি শাড়ি পরুন। কথা শেষ করতেই তুলি হঠাৎ এক পা এগিয়ে এসে ঈশানের খুব কাছে চলে এলো। তুলি ধীরে করে ঈশানের গলা জড়িয়ে ধরলো। তুলি নরম স্বরে বলল, বলো তো আমাকে কেমন লাগছে সোনা? হঠাৎ স্পর্শে ঈশান জমে গেল। বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে উঠল। সে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ঈশান গলা শক্ত করে বলে, জানি না, এসব বাদ দিন, আগে শাড়ি পরুন। মিথ্যে বলছো, চোখে মুখে সব লেখা থাকে। আমি বসের চোখ পড়তে চাই না, মানুষ হয়ে থাকতে চাই। মানুষ হিসেবেই তো চাইছি তোমাকে। কিন্তু আপনার চাওয়ার ভাষাটা ভুল। দুজনের মাঝে হঠাৎ নীরবতা নেমে এলো। তুলি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে আলমারির দিকে গিয়ে শাড়িটা তুলে নিল। তুলি পেছন ফিরে বলল, ভুল করলেও আমি থামবো না ঈশান। এই বিয়েতে শুধু বস না, একদিন বউ হয়েই থাকবো। তুলি শাড়ি গায়ে তুলতে লাগলো। আর ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভিতরে অদ্ভুত এক যুদ্ধ, রাগ, টান আর অস্বীকারের লড়াই। তুলির শাড়ির আঁচলটা ঠিক করতে করতেই হঠাৎ ঈশানের দিকে ফিরে তাকালো। চোখে তখন আর আগের রাগ নেই, আছে অভিমান আর জেদ মেশানো দুষ্টু ঝিলিক। তুমি না বাইরে চলে গিয়েছিলে, তাহলে আবার আসলে কেন? মা পাঠিয়ে দিল। দেখলে, তোমার মাও বুঝে আমি ভালো বউ হব, কিন্তু তুমি বোঝো না ঈশান। ভালো বউ না, সবই আপনার জেদ, আর কিছু না। তুমি একটু বেশি ভাবছো। মন দিয়ে ভেবে দেখো, আমি কি সত্যি খুব জেদি? ইচ্ছে নাই ভাবার। ঈশানের কথায় তুলির বুকের ভিতরটা হালকা মোচড় দিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ালো। এত কঠিন কেন হচ্ছ? একবার অনুভব করে দেখো। অনুভব করার দরকার নাই। তুলি হঠাৎ সাহস করে খুব কাছে চলে এলো। আলতো করে ঈশানের ঠোঁটে একটা ছোট্ট চুমু ছুঁয়ে দিল। তুলি ফিসফিস করে বলে,
একটু আদর করে দেখো, নেশা লেগে যাবে। মুহূর্তের জন্য ঈশান থমকে গেল। বুকের ভেতর কেমন অচেনা আলোড়ন উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। ঈশান গম্ভীর গলায় বলে, ছলনায় জড়ানোর ইচ্ছে নাই আমার। কথাটা শুনে তুলির চোখে মুহূর্তের জন্য কষ্ট ভেসে উঠল, কিন্তু সে হার মানার মেয়ে নয়। ছলনা না, চেষ্টা করছি তোমাকে আপন করে নিতে। আপন মানে জোর না ম্যাম। তাহলে শেখাও আমাকে কিভাবে ধীরে ধীরে কাছে আসতে হয়। কথাটা শুনে ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির চোখে তখন দুষ্টুমি নয়, এক ফোঁটা সত্যিকার অপেক্ষা। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে জমে গেল না বলা অনেক কথা। ঘরের আলোটা নরম হয়ে আছে, জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে। ঈশান ক্লান্ত চোখে ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়েছে, ঘুমান এবার। ঘুমাবো যদি আমাকে কোলে করে বিছানায় শুইয়ে দাও। এটা কখনো সম্ভব না। সবই সম্ভব সোনা, তাড়াতাড়ি করো। জোর করে কিছু করাতে পারবেন না। আমি জোর করছি না, চাইছি। যা চাচ্ছি করো না কেন, রাগেও না আমাকে। পারবো না তুলি ম্যাম। তুলির হঠাৎ মুখটা গম্ভীর হয়ে গেল। সে আঁচলটা ধরে হালকা ঝেড়ি ভঙ্গিতে বলল, আমাকে কোলে না নিলে শাড়ি খুলে বাইরে চলে যাব, সবাই দেখবে আমাকে। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি, তাড়াতাড়ি কোলে করো, না হলে এক্ষুনি দরজার দিকে যাব। ঈশান হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুলির দিকে, শেষে দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে দিল। ঠিক আছে, নাটক বন্ধ করুন। ঈশান ধীরে এগিয়ে এসে তুলিকে কোলে তুলে নিল। হঠাৎ স্পর্শে দুজনেই থমকে গেল। তুলির স্বভাব সুলভ ভঙ্গিতে ঈশানের গলা জড়িয়ে ধরল। তুলি মুচকি হেসে বলল, এই তো স্বামী হলে এমনই হওয়া লাগে। ঈশানের বুকের ভেতরে অদ্ভুত এক কাঁপুনি উঠল। সে সাবধানে হেঁটে বিছানার কাছে গেল। তুলি আলতো করে ঈশানের বুকে মুখটা ছুঁইয়ে দিল। তুলি ফিস ফিস করে বলে, এত শক্ত থাকলে চলবে, একটু নরম হও ঈশান। ঈশান ধীরে তুলিকে বিছানায় বসিয়ে দিল। তার কেমন অস্বস্তি লাগছে, তবুও ঈশান শান্ত স্বরে বলে, নাটক কম করে ঘুমান। নাটক না, অভ্যাস করাচ্ছি তোমাকে। ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির চোখে তখন দুষ্টুমি নয়, একটা অদ্ভুত আত্মবিশ্বাস আর অপেক্ষা। ঘরের ভেতর নেমে এলো নীরবতা। ঝগড়া জেদ আর টানের মাঝখানে দুইজনেই বুঝতে পারলো এই বিয়েটা যতই অস্বীকার করুক, অনুভূতি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। ঈশান তুলিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে সরে যেতে নিল। বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি, যেন একসাথে কাছে থাকা আর দূরে পালানোর লড়াই চলছে। হঠাৎ তুলি ঈশানের হাত ধরে টান দিল। ভারসাম্য হারিয়ে ঈশান আবার বিছানার ধারে এসে পড়ল। ঈশান বিরক্ত আর লজ্জা মেশানো স্বরে বলে, কি করছেন এসব? আদর করবে না, ঠিক আছে? তাই বলে দূরে থাকতে পারবে না সোনা, আমার কাছে থাকতে হবে। এটা সম্ভব না। তুলি তখন আর ছাড়ল না। সে ঈশানকে আলতো করে জড়িয়ে ধরল, গলার কাছে মুখ রেখে নরম স্বরে কথা বলল, সম্ভব সোনা, তুমি চাইলে সব সম্ভব হয়। ঈশানের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি উঠল। সে স্থির হয়ে গেল। তুলি ঈশানের বুকের কাছে মাথা রেখে ধীরে ধীরে বলল, এভাবেই থাকো, না হলে আমি দুষ্টুমি করব, তখন দায় তোমার। আপনি মানুষকে শান্ত থাকতে দেন না, তাই না? স্বামীকে কাছে টানা দোষ নাকি? জোর করে কাছে টানা দোষ। আমি জোর করছি না। ভয় পাচ্ছ তুমি? ভয় না, অভ্যাস হয়নি। তাহলে আজ থেকে অভ্যাস করো। ঘরের আলো ম্লান হয়ে এলো। দুজন পাশাপাশি শুয়ে আছে। ঝগড়া জেদ আর অস্বীকারের মাঝখানে ধীরে ধীরে জমে উঠছে এক অদ্ভুত শান্তি। ঈশান আর কিছু বলল না। সে বুঝে গেছে এখন কিছু বললেও লাভ নেই। তুলির জেদের সামনে কথা চলে না। চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পরেই তুলি কাছে সরে এসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ভয় সে আবার পালিয়ে যাবে। ঈশানের বুকের উপর মাথা রেখে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ল। ঈশান চোখ বন্ধ করে রইল, ঘুম আসছিল না। বুকের উপর তুলির নিঃশ্বাস, গলার কাছে তার চুলের ছোঁয়া, সব মিলিয়ে অদ্ভুত এক অস্থিরতা। তবুও একসময় ক্লান্তিতে চোখ লেগে গেল। সকাল, জানালা দিয়ে রোদের আলো ঢুকতেই ঈশানের ঘুম ভাঙল। নড়তেই টের পেল তুলি এখনো তাকে জড়িয়ে ধরে আছে। ঈশান ধীরে বলল, তুলি ছাড়ুন, অফিস যেতে হবে। অফিস গিয়ে কি করবে? তোমার বস তো এখানেই। তাতে কি, অফিস তো আছে। কাল বিয়ে হয়েছে, আজ কিসের অফিস? দুদিন পরে যেও। এই বিয়ের মূল্য নাই, কাজটাই মন দিয়ে করতে চাই। কথাটা শুনে তুলি কনুইয়ে ভর দিয়ে উঠে বসলো।
যেন সাত সকালে সে মেজাজ গরম করতে চায় না। তুমি বেশি বুঝো না, জীবন শুধু অফিস না, সম্পর্ক। সম্পর্ক জোর করে হয় না। কিন্তু সময় দিলে হয়। সময় লাগবে, কিন্তু অফিস ফাঁকি দিয়ে না। স্বামী হয়ে প্রথম দিনেই বসের কথা অমান্য করছো। স্বামী নয়, এখনো কর্মচারী। দেখো, একদিন তুমি নিজেই বলবে এই বসটাই আমার বউ। ঈশান কিছু বলল না, শুধু শার্টটা তুলে নিতে নিতে একবার পিছনে তাকালো। তুলি তখন বিছানায় বসে আছে, চুল এলোমেলো, চোখে ঘুম আর জেদ মেশানো দৃষ্টি। ঈশানের বুকের ভিতর কোথাও একটা অদ্ভুত নড়াচড়া হলো। সে নিজেও বুঝলো না কেন। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, চুলে পানি ঝরছে, আয়নার সামনে দাঁড়িয়ে শার্টটা গায়ে তুলছে। বোতাম লাগাতেই তুলির কণ্ঠ ভেসে এলো পেছন থেকে। তাহলে তোমাকে ছুটি দেওয়া হলো? ছুটির দরকার নাই আমার। অবশ্যই দরকার আছে, নতুন বিয়ে করেছো, বউকে সময় দিতে হয়। ঈশান শার্টের বোতাম ঠিক করতে করতে তুলির দিকে তাকালো। ঘুম ভেঙেছে সবে, খারাপ লাগছে না। ঈশান বলল, বউকে মানি না, সময় দেওয়ার প্রশ্নই আসে না। কথাটা শুনে তুলি আর বসে থাকলো না। সে বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে ঈশানের গলা জড়িয়ে ধরল। তুলি নরম স্বরে বলল, একটু তাকিয়ে দেখো তো কেমন লাগছে আমাকে। ঈশান অনিচ্ছায় চোখ তুলল। ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, মুখে স্বাভাবিক একটা মায়া। তুলিকে সত্যিই আলাদা লাগছে, কিন্তু সে মুখ শক্ত করে বলল, একটু ভালো না। মিথ্যে বলছো, চোখে সব ধরা পড়ে। আমি নাটক বুঝি না। তাহলে একটু খুলে দেখাই, তখন ভালো লাগবে। লজ্জা শরম কি গুলিয়ে খেয়েছেন নাকি? তুলির হাসি আরো চওড়া হলো, যেন ঈশানকে বিব্রত অবস্থায় ফেলে সে অনেক খুশি হয়েছে। স্বামীর সামনে লজ্জা কিসের? স্বামী বললেই সব করা যায় না। কিন্তু সম্পর্ক মানেই একটু ছাড়, একটু সময়। সময় অফিসে দেব, এখানে না। তুমি শুধু কর্মচারী হয়ে থাকতে চাও, মানুষ হয়ে না। মানুষ হতে চাই, কিন্তু নিজের মতো। আমি তোমার মতো হতে সময় দেব, কিন্তু দূরে ঠেলে দিও না। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। ঈশান বোতাম লাগানো শেষ করে ব্যাগ তুলল। বের হওয়ার আগে একবার ফিরে তাকালো। তুলি তখন দাঁড়িয়ে আছে, চোখে জেদ আর ভেতরে কোথাও লুকানো অপেক্ষা। ঈশান সিঁড়ি দিয়ে নামতেই নিচে বসার ঘর থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। কই যাস? ঈশান থমকে দাঁড়ালো, কাঁধে ব্যাগ, মুখে গম্ভীর ভাব। মায়ের সামনে পড়বে ভাবতেই পারেনি সে। অফিস। কাল বিয়ে করলি, আজ কিসের অফিস? জানো তো সব, তাও কেন বলছো? মায়ের মুখটা একটু শক্ত হয়ে গেল। তিনি কাছে এসে দাঁড়ালেন, ছেলেকে একটু কড়া কণ্ঠে বলল, এত কথা শুনতে চাই না। আজ বাড়িতে আত্মীয় স্বজন আসবে বউ দেখতে, তুই না থাকলে খারাপ দেখাবে, তাই যাওয়ার দরকার নাই। আমি থাকতে চাই না মা। তুই কি বুঝিস কি বলছিস? সবার সামনে কি আমার মাথা নত হোক তাই যাস? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে মানুষের সামনে থাকলে মিথ্যে অভিনয় করতে হবে। তারপর ধীরে বলল, আমি অভিনয় করতে পারি না মা। যেটা মন থেকে মানি না সেটা দেখাতে পারবো না। বিয়ে কি অভিনয়? সমাজের সামনে একটা দায়িত্ব। দায়িত্ব অফিসেও আছে। তোর দায়িত্ব এখন পরিবারেও আছে। ঈশান চোখ নামিয়ে নিল। বুকের ভিতরটা ভারী লাগছে, সে কি করবে ভেবেই পাচ্ছে না। মা তুমি জানো আমি কেমন করে বিয়ে করেছি। জানি, তাই তো বলছি একদিনের কিছু হবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে বদলায়। বদলাতে গেলে আগে মন লাগে। তোর মন খুলে দেখেছিস? ঈশান থেমে গেল। মায়ের কথায় ঈশান যেন একটু আটকে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। মা নরম স্বরে বলে, তুই যদি এখন চলে যাস, মানুষ কি বলবে? বলবে ছেলে বউকে ফেলে অফিসে দৌড়ায়। আমার মুখে কিভাবে তাকাবে সবাই? আমি তোমাকে কষ্ট দিতে চাই না মা। তাহলে থাক, আজ শুধু আমার জন্য। কিছুক্ষণ নীরবতা। ঘরের ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আজ থাকছি। এই তো আমার সোনা ছেলে। ঈশান ধীরে ধীরে ব্যাগটা নামিয়ে রাখলো, কিন্তু চোখে তখনও দ্বন্দ্ব, একদিকে দায়িত্ব আর একদিকে জোর করে জড়ানো এক সম্পর্ক। ঈশান ধীরে দরজাটা ঠেলে ঘরে ঢুকলো। ভেতরে ঢুকেই থমকে গেল। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে, পরনে পেটিকোট আর ব্লাউজ, হাতে শাড়ি নিয়ে গায়ে তোলার চেষ্টা করছে। জানালা দিয়ে আলো পড়ে তার মুখে ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, অদ্ভুত এক মায়া।
ঈশান হঠাৎ চোখ সরিয়ে নিল। আপনি কি সবসময় দরজা খোলা রেখেই ড্রেস চেঞ্জ করেন? তুলির ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে আয়নায় তাকিয়েই বলল, তুমি তো বারবার চলে গিয়ে আবার ফিরে আসো। আমার ভালোবাসার টানেই আসো নাকি সোনা? আজও মায়ের জন্য এসেছি। কথাটা শুনে তুলি ধীরে ঘুরে তাকালো। চোখে একটু অভিমান, একটু দুষ্টুমি। তুলির শাড়িটা হাতে নিয়েই এগিয়ে এলো। তাহলে আমার জন্য কবে আসবে বলো তো? তুলি কাছে এসে আলতো করে ঈশানের ঠোঁটে একটা ছোট্ট চুমু দিল। তুলি নরম স্বরে বলে, কবে আমার জন্য আসবে সোনা? ঈশানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে নিজেকে শক্ত করে নিল। সে এই মেয়ের ছোঁয়াতে এলোমেলো হয়ে যায়। কখনো না। কথাটা শুনে তুলির হাসিটা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে ভাঙল না, বরং চোখে জেদ নিয়ে বলল, আজ না হোক কাল হবে। এই তুলি অপেক্ষা করতে জানে। অপেক্ষা করলেই সব পাওয়া যায় না। কিন্তু চাওয়া থাকলে একদিন দরজা খুলে যায়। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। ঈশান একপাশে দাঁড়িয়ে আছে, চোখে অস্বীকার, অথচ ভেতরে কোথাও এক অদ্ভুত টান। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে আবার বলল, তুমি যতই বলো কখনো না, তবুও জানি একদিন তুমি নিজেই আমার জন্য ফিরে আসবে। ঈশান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তুলির আত্মবিশ্বাসী চোখে তখন দুষ্টুমি নয়, লুকানো এক গভীর অপেক্ষা। তুলি ঘরের দরজা খুলতে ঈশানের ছোট বোন ঈশা ঘরে ঢুকলো, মুখে খুশির ঝিলি। ম্যাডাম, মা আপনাকে ডাকছে। ম্যাডাম বলছো কেন? আমি কি তোমার টিচার? না, আমি তোমার ভাবি, তাই ভাবি বলে ডাকবে। আপনি যে ভাইয়ের বস। তোমার ভাইয়ের বস অফিসের ঘরে বউ। আমি তোমার ভাবি, তাই ভাবি বলবে। আপনি অনেক ভালো। আপনি না, তুমি বলো। ঈশানের চোখ চারপাশে ঘুরলো। সে নিজেকে সামলাতে গিয়ে মৃদু হেসে মনে মনে বলল, নাটকবাজ মহিলা। ঘরের ভেতর হঠাৎ হালকা হাসি ভেসে এলো। ছোট বোন ঈশার আনন্দ আর তুলির দুষ্টু দৃষ্টিতে মিশে গিয়েছিল। আর ঈশান চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারছে না, কিন্তু কিছু বলার সাহসও পাচ্ছে না। তুলির পা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। নিচে এসে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ঈশানের মা খাবারের পাশে দাঁড়িয়ে ছোট ছোট কাজ সামলাচ্ছেন। ঈশানের মা তুলিকে দেখতেই হাসি দিয়ে বলল, মা, তুমি কি খাবে? আমরা তো তোমাদের মতো এত বড় লোক না, তাই এত ভালো খাবার নেই। এত টেনশন করছেন কেন মা? আমি তো এবারের বউ, কোনো মেহমান না, তাই আপনারা যা খাবেন আমিও তাই খাবো। কথাগুলো শুনে ঈশানের মা ধীরে এক নিঃশ্বাস ফেললেন। বুকের ভেতরে হালকা ঘাটতি দূর হয়ে গেল। সে নিজেকে সামলাতে নিলেন, মনে মনে বলল, মেয়েটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু মেয়েটা মোটেও খারাপ না, অনেক ভালো মেয়েটা। তুলির সহজ আচরণ, সৌজন্য আর শান্ত স্বভাব ঘরটা মৃদু করে তুলল। ঈশানের মা তাকিয়ে রইলেন, মনে মনে ভাবলেন এই মেয়েটা কেবল সুন্দর নয়, শান্তভাবে সবাইকে নিজের সঙ্গে মেলাতে জানে। তুলি খাবারের দিকে তাকিয়ে হেসে বলল, চলুন মা, সবাই মিলে খাই। ঘরের মধ্যে হালকা হাসি ভেসে এলো। ছোট বোন ঈশা একপাশে চুপচাপ দাঁড়িয়ে, মুখে হালকা হাসি। ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে কেবল তাকিয়ে রইল। তুলির এই সহজ প্রাকৃতিক আচরণ তাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। খাবারের টেবিলের পাশে সবাই বসার জন্য অপেক্ষা করছে। তুলি ঈশানের দিকে তাকিয়ে হালকা দুষ্টুভাবে বলল, তুমি মেহমান নাকি? খেতে বসছো না কেন? পরে খাবো। তাড়াতাড়ি খা, পরে কি? অনেক বেলা হয়ে গেছে। কথাটা শুনে ঈশান থেমে গেল, ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তুলি নিজের জন্য অল্প ভাত নিল, খেতে খেতে হালকা হাসি দিল। মা, তরকারি কি ভালো লাগছে না? বড় লোকের এই খাবার কি হজম হবে? তুলি চোখ বড় করে ঈশানের দিকে তাকালো, হাসি ধরে রাখলো না, খানিকটা বিরক্তি নিয়ে বলল, তুমি বেশি বোঝো না। আসলে আমি ডায়েট করি, ভাত বেশি খেলে মোটো হয়ে যাব। ঈশানের মা হা হা করে হেসে উঠল। ছোট বোন ঈশাও পাশ থেকে হেসে বলল। ও তাই নাকি ভাবি? ঘরের মধ্যে হালকা হাসির ঢেউ চলে এলো। ঈশান কিছুটা লজ্জিত মুখে বলল, বুঝলাম। দেখেছো আমি কতটা সতর্ক থাকি স্বাস্থ্য সম্পর্কে। খাবারের টেবিলটা হঠাৎ মধুর হাসিতে ভরে গেল। হালকা ঝগড়া, দুষ্টুমি আর পরিবার সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। ঈশান চোখ সরিয়ে হালকা হেসে মনে মনে বলল, ভালোই লাগছে, খারাপ না। খাবারের টেবিল ঘরটা একটু শান্ত, সবাই খেতে ব্যস্ত। তুলি ভাত নিয়ে খেতে খেতে হালকা স্বরে বলল, বাবা এখন কেমন আছে? ঈশানের মা থমকে গিয়ে ভেতরের ব্যথা লুকিয়ে রাখলেন। মানুষটার জন্য মন কাঁদে, তবুও কিছু করার নাই। ঈশানের মা বললেন, আইসিইউতে চিকিৎসা চলছে, কি হবে বলা যায় না।
ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঈশানের মা হালকা চোখ মুছলেন। তুলি যেন বোঝে শোকের মধ্যে থেকেও মানুষের পাশে দাঁড়ানো যায়। দুপুরে একটু ভালো করে সেজো, কিছু আত্মীয় স্বজন আসবে তোমাকে দেখতে। আচ্ছা মা। ঈশান খাবার থামিয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না তুলি এত নাটক করছে কেন। ঈশান মনে মনে ভাবল। কি নাটক? মায়ের সামনে কত ভালো লাগছে। তুলি নিজেও কিছুটা বুঝলো না। সে শুধু হাসি দিয়ে ভাতের দিকে চোখ দিল। তার ভেতরের সহজ সরলতা, দায়িত্ব আর সৌজন্য সব মিলিয়ে ঘরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। ঈশান রুমের সোফায় বসে আছে, চোখে হালকা ক্লান্তি, হাতে ফোন। বাইরের সব নীরব। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে তুলি প্রবেশ করলো। তুলি দ্রুত দরজা আটকে বলল, সারাক্ষণ ফোন দেখো, আমাকে দেখতে পারো না? কেন, আপনার কি রূপ বেরিয়েছে নাকি? তাকে তো দেখোই না, কি বেরিয়েছে বুঝবে কিভাবে? তুলি দ্রুত ওয়াশরুমের দিকে হেঁটে গেল। শীতল পানির ছোঁয়া আর বাষ্পে সে গোসল করতে শুরু করলো। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পরে ঈশান তাকাতেই চোখে কপালে ওঠার মতো অবস্থা। তুলিকে এত সুন্দর লাগছে, এত নিখুঁত আর আকর্ষণীয় দেখেছে কখনো নয়। অসাধারণ, অসম্ভব সুন্দরী। গোসল শেষ করে তুলি বের হয়ে আসে, গায়ে শুধু পেটিকোট আর ব্লাউজ। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগোতে শুরু করে। তুলি হাত বাড়িয়ে বলল, আমাকে সাহায্য করো, সাহায্য করে শাড়ি পরিয়ে দাও। ঈশান চোখ বড় করে তাকিয়ে রইল। পুরো রুমে নীরবতা ভাসছে। তুলি হাত বাড়িয়ে এগোচ্ছে, চোখে এক ধরনের আস্থা, হালকা দুষ্টুমি আর কোমল আবেদন। ঈশান ধীরে শ্বাস নিল। সে জানে এটা শুধু শাড়ি পরানোর কাজ নয়, এক মুহূর্তে এই কাজ তাকে নাচিয়ে তুলতে পারে। ঠিক আছে। ধীরে ধীরে সে তুলির শাড়ি ধরে পাড়াতে লাগলো। প্রতিটি আঁচলে, প্রতিটি ভাঁজে তার মন যেন আটকে গেল। তুলি শুধু তাকিয়ে আছে, হালকা হাসি মুখে, চোখে অদ্ভুত আনন্দ। ঈশান ধীরে ধীরে তুলির শাড়ির কুচি ধরল, চোখে হালকা লজ্জা, মনটা ব্যস্ত। গুজে নিন। আরে জান, তুমি গুজিয়ে দাও। পারবো না। তুলি ঈশানের হাত ধরে টান দিল, চোখে আগুন, ঠোঁটে হালকা হাসি। এক মুহূর্তে ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি ঈশানের ঠোঁটে হালকা চাপ দিয়ে বলল, জোর না করলে তুমি কিছুই করতে চাও না। জোর কেন করেন? আসলে তো জোর করি না, তুমি বাধ্য করো। ঈশানের বুকটা হঠাৎ হালকা কেঁপে উঠল। ভেতরে একটা অদ্ভুত টান, যা আগে কখনো অনুভব হয়নি। তুলি চোখে চোখ রেখে বলল, তুমি যদি নিজে চাও তবেই সব হয়, জোর করে কিছু হয় না। ঈশান এক মুহূর্তের জন্য হকচকিয়ে দাঁড়ালো। ঠোঁটে ঠোঁটে সেই নরম স্পর্শ, তুলির দুষ্টু চোখ, হালকা জেদ, সব মিলিয়ে তাকে থমকে দিয়েছে। ঈশান মনে মনে বলল, এই দুষ্টু মহিলা প্রতিটি মুহূর্তে আমাকে বাধ্য করে। দুপুরের আলো ধীরে ঘরে ঢুকছে। ঈশানের বাবা আর ফুপু বাড়ির লোকেরা এসে হাজির হলো তুলিকে দেখার জন্য। মামি চোখ বড় করে তাকিয়ে বললেন, বাবা, এত সুন্দর বউ। শুধু সুন্দর না, অনেক ভালো। ধন্যবাদ। তুমি এত বড়লোক হয়ে ঈশানকে বিয়ে করলে কেন মা? বড়লোক গরিব দিয়ে কি হবে মামি, আমার ওকে ভালো লেগেছে, এটাই বড় কথা। হ্যাঁ, সত্যি কথাই বলছো, ভালো লাগাই আসল কথা। ঈশান, সত্যি তোর বউ অনেক সুন্দরী। ঈশানের চোখ কিছুক্ষণ তুলির দিকে ঝাপসা হয়ে গেল। ভেতরে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি। মনে মনে বলল, ডাইনিও আছে ফুপু, তোমরা বুঝতে পারবে না। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে কিছু না বললেও চোখে হালকা জটিলতা। তুলির সহজ সৌন্দর্য, পরিবারের প্রশংসা আর তার নিজের অস্বস্তি সব মিলিয়ে ঘরে একটা বিশেষ আবহ তৈরি করেছিল। ঘরে হঠাৎ আনন্দের লহর চলে এলো। সবাই নতুন বউ তুলিকে উপহার দিতে শুরু করলো। তুলি হাত নেড়ে হালকা সুষ্ঠুভাবে বলল, এগুলো সবই কি প্রয়োজন? তোমাকে এত ভালো লাগছে মনে হচ্ছে তো গহনা দিয়ে মুড়িয়ে দেই। আমার ছেলের যদি এত সুন্দর বউ থাকতো। মামি, এটাই নিয়ে যান। তুলির চোখ হঠাৎ রাঙালো, ঠোঁটের একদম কোণে দুষ্টু হাসি ফুটলো, যেন পরে দেখে নিবে সে ঈশানকে। ঈশানের মা পাশে এসে হালকা হেসে বললেন, ঈশান, সব সময় ফাজলামো ভালো লাগে না। এই দুষ্টু মহিলা প্রতিটি মুহূর্তে আমাকে জ্বালাতন করে। রাত গভীর, ঘরে শুধু হালকা বাতাস আর চাঁদের আলো। সব আত্মীয় স্বজন চলে গেছে, ঘরের মধ্যে শান্তি, শুধু দুজন। তুলি ধীরে ধীরে শাড়ি খুলে ফেললো, চোখে দুষ্টু ঝিলিক, হাসিতে লুকানো আবেদন। ঈশানের দিকে এগোতেই সে তার গলা জড়িয়ে ধরলো। ঈশান চমকে বলল, কি চাই? আদর। কিছুতেই পারবো না। পারবে সোনা, একটা ফোন দিব,
সব পারবে। ব্ল্যাকমেইল করবেন না তুলি? অবশ্যই করবো সোনা, আদর করো, না হলে একটা ফোনে খতম। আমি ঘৃণা করি আপনাকে। তবুও ভালোবাসি তোমাকে। মুহূর্তের মধ্যে তুলি তার ঠোঁট ঈশানের ঠোঁটে ডুবিয়ে কিস করতে লাগলো। হালকা চাপ, নরম স্পর্শ, ছোট ছোট কামড়, সব মিলিয়ে ঈশানের দম বন্ধ হয়ে গেল। ঈশান কিছুই করতে পারল না। সে বাধ্য হয়ে তুলির আদরে সাড়া দিল। চোখ বন্ধ করে অনুভব করলো এই দুষ্ট রোমান্টিক মুহূর্ত এক অদ্ভুত উত্তেজনা এবং শান্তি নিয়ে এসেছে। ঘরটা শান্ত, চাঁদের আলো দরজা দিয়ে ঢুকছে। তুলি ঈশানের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, তুমি নিজের থেকে আদর করো সোনা। পারবো না। তুলি ধীরে ধীরে হাত নিল ফোনের দিকে। মুহূর্তের মধ্যে ঈশান হঠাৎ ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি অবিলম্বে ঈশানের চুল ধরে ধরলো, চোখে ঝিলিক, মুখে লাজ ছোঁয়া হাসি। মুহূর্তের মধ্যে ঈশান তুলিকে কিস করতে করতে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। তুলি আর কোনো বাধা দিল না। ঈশান ধীরে ধীরে তুলির ব্লাউজ খুলতে শুরু করলো। তারপর তার বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশান হালকা কণ্ঠে বলল, এই আদরে ভালোবাসা নাই, শুধু জোর। একদিন ভালোবেসেই আদর করবে। ঈশানের চোখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি। মুহূর্তেই আবার সে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। হাত তার ঠোঁট, গলা আর বুকে সব জায়গায় আদর করতে লাগলো। তুলির দৃষ্টিতে মিশে আছে চাহিদা, হালকা জেদ আর কোমল ভালোবাসা। ঈশান বাধ্য হলেও তার ভেতরের অনুভূতি অজান্তেই উত্তেজনায় ভরে উঠল। ঈশান আস্তে আস্তে নরম ভাবে আদর করতে শুরু করলো। তুলির বুকে আস্তে আস্তে কামড় দিতে লাগলো। তুলি উত্তেজনায় মৃদু শব্দ করে উঠল। তুলির মৃদু আওয়াজে ঈশান আরো উত্তেজিত হয়ে গেল। সে আবার তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে করতে ভালোবাসায় ডুবে গেল। হালকা সকাল, চাঁদের পরিবর্তে সূর্যের ঘুমিয়ে আছে। চাঁদের পরিবর্তে সূর্যের নরম আলো ঘরে ঢুকছে। বিছানায় তুলি ঘুমিয়ে আছে, ঈশান তার পাশে বসে আছে। সারা রাত ধরে দুজনেরই হৃদয় ভরা অভিমান আর আদরের মিলন। তুলি ধীরে ধীরে চোখ খুলল, ঈশানের দিকে তাকিয়ে থাকলো, হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, শরীরটাকে আলতো করে বুকে টেনে নিল। ঈশান হালকা স্বরে নিঃশ্বাস নিয়ে বলল, ছাড়ুন, অফিস আছে। শরীর ব্যথা সোনা। ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। কিন্তু তুলি এক মুহূর্তে ঈশানের হাত ধরে টান দিল। চোখে হাসি, ঠোঁটে অল্প লাজ। ধীরে ধীরে তার ঠোঁট ঈশানের ঠোঁটে ডুবে গেল। তুলি বলল, আমিও যাব, তোমাকে একা ছাড়তে পারবো না। ন্যাকামি কম করুন। ন্যাকামি না সোনা, ভালোবাসা। মুহূর্তের মধ্যে ঘরে ভেসে এলো মৃদু রোম্যান্স, আদর, ঠোঁটের স্পর্শ, দুষ্ট খুনসুটি, সব মিলিয়ে ঈশানের চোখে দম বন্ধ হয়ে যায়। তবুও তুলির ডাকে সাড়া না দিয়ে পারল না। সকাল হয়ে গেছে। ঈশান ও তুলি দুজনেই অফিসের পোশাক পরে নিচে নামলো। আজ যাবে? হ্যাঁ মা, আজ যেতে হবে, কাজ আছে। খেয়ে যাও। তুলি আর ঈশান দুজনে খেতে বসলো। খাবারের টেবিলে হালকা হাসি, ছোট ছোট খুনসুটি। তারপর দুজনেই অফিসের পথে রওনা হলো। অফিসে ঢুকতেই সবাই তুলিকে দেখে সালাম দিল। চোখে হালকা বিস্ময়। তুলি সবাইকে মৃদু হাসি দিয়ে পরিচয় করালো। আপনাদের সবাইকে একটা কথা জানাই, এই যে আমার হাজবেন্ড। মুহূর্তের জন্য সবার মুখে অবাক ভাব। ঈশানের চোখে হালকা লজ্জা। তুলি চুপচাপ হাসি নিয়ে পাশে দাঁড়ালো। ঈশান আগে আপনাদের কলিগ ছিলেন, আজ থেকে আমার হাজবেন্ড। ঘরের মধ্যে হঠাৎ নীরবতা ভেসে এলো। তারপর ধীরে ধীরে হাসি আর প্রশংসার শব্দ। কেউ কেউ চমকে, কেউ কেউ হালকা হেসে নিল। ঈশান চোখ বোলালো, মনে মনে ভাবলো, এই দুষ্টু মহিলা সব সময় আমাকে অস্বস্তিতে ফেলে। তুলি তার কেবিনে চলে গেল। ঈশান সামান্য পিছনে হাতের কাগজের ফাইল ধরেছে। হঠাৎ ঈশানের কলিগ রাফি দৌড়ে এলো, চোখে বিস্ময়, মুখে হাসি। রাফি হেসে বলল, ভাই, এটা কিভাবে হলো? ম্যাডামকে বিয়ে কিভাবে করলে? ভাই, অনেক কাহিনী। কাহিনী যাই হোক, তোর কপাল ভালো, সুন্দরী বউর সাথে বস। কোন ঢেলায় বিয়ে করেছি যদি জানতে। যাই হোক, মানিয়েছি কিন্তু। এই দুষ্টু মহিলা অফিসের মাঝে সব বলে দিল, আর কলিগদের সামনে লজ্জা তো আর কম নেই। যাই কাজ করি, তুমি কাজ না করলেও কিচ্ছু বলবে না, আমি না করলে জারবে। ভাই, আমি কাজ না করলেও ঝাড়বে। ভাই, বউ তোমার ঝাড়ার বদলে আদর করবে,
ঈশান একটু লজ্জা পেল। রাফির দুষ্টু হাসি, তার কথাই দুষ্টু ছোঁয়া, সব মিলিয়ে ঈশানের মুখে অজান্তেই হালকা লাজ ফুটলো। রাফি নিজের ডেস্কের দিকে চলে গেল, হালকা হাসি আর দুষ্টু চাহনি রেখে। অফিসের পরিবেশ একটু শান্ত হয়ে এলো। সেই মুহূর্তে তুলি ঈশানের কেবিনে আসতে বলল। ঈশান ধীরে ধীরে এগোলো আর ঢুকে দরজা টান দিল। তুলি হঠাৎ দরজা আটকে দিয়ে ঈশানের গলা জড়িয়ে ধরে বলল, সোনা কাছে আসো না কেন? কি করছেন? এটা অফিস। তাতে কি, সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী। এটা বেডরুম না, যখনই খুশি তাই করতে পারবেন না। কে বলেছে সোনা? আমি চাইলে আমার কেবিনেও বাসর করতে পারি। এখনই কি? হ্যাঁ সোনা, এক্ষুনি। মুহূর্তের মধ্যে ঈশান কিছুই করতে পারলো না। তুলি তার পাশে এগিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশান হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। তুলির ঈশানের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে কিস করতে করতে বলল, তোমাকে কাছে পেতে মন চাচ্ছে জান। এটা অফিস, ভুলে যাবেন না। আমার কেবিনে কেউ আসবে না, একটু আদর করো সোনা। ঈশান আর কি করবে, বাধ্য হয়ে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে তুলির শার্টের বোতাম খুলে তুলির বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশানের আদরে তুলি পাগল হয়ে গেল। ঈশান তুলিকে আরো কাছে নিয়ে বুকে কামড়াতে লাগলো। তুলি মৃদু ব্যথায় শব্দ করে উঠল, কিন্তু কেউ শুনতে পেল না, কারণ রুম সাউন্ড প্রুফ। ঈশান তুলিকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। তারপর নিজের শার্ট খুলে তুলির উপর উঠে তার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে সে ডুব দিল তুলির মাঝে। সারা কেবিনে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। কাজ শেষ হতে ঈশান তুলিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর দুজনেই শাওয়ার নিয়ে বের হলো। কেবিনের শান্তি, শুধু দুজন, বাতাসে হালকা দুষ্টু উত্তেজনা। তুলি ধীরে ঈশানের চোখে চোখ রেখে বলল, জান তুমি অনেক হট। অফিসার এসব আবদার করবেন না বলে দিলাম। তুলি হেসে দুষ্টু চাহনি দিয়ে ধীরে ধীরে এগোলো। চোখে হালকা আগুন, ঠোঁটে লাজ মিশ্রিত হাসি। তুলি বলল, আমার যখন মন চাইবে তুমি তখনই আদর করবে আমাকে সোনা। হঠাৎ তুলি তার ঠোঁটে ঈশানের ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ঈশান কিছু বলতে পারলো না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঈশানের মনে ভেসে উঠল, ওরে বাবা, এটা বউ না রাক্ষসী, আমার ঠোঁট খেয়ে ফেলবে। তুলি ঠোঁটের খেলায় মগ্ন। ঈশান হালকা লজ্জা নিয়ে চোখ বন্ধ করে মুহূর্তটা ভোগ করলো। তার ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব, লাজ, উত্তেজনা আর দুষ্টু ভালোবাসা সব মিলিয়ে অফিসের কেবিনটাকে রোমান্টিক যুদ্ধক্ষেত্রে পরিণত করলো। কেবিনের বাতাস এখনো হালকা উত্তেজনায় ভরা। তুলি ঈশানের ঠোঁট ছেড়ে ধীরে একটু পেছনে নেমে বলল, এখন আসো, কাজে মন দাও। সব সময় তো লুচ্চামি করেন, কাজ করবেন কখন? আমার যখন মন চাইবে তুমি তখনই আদর করবে আমাকে সোনা। এখন আসো, কাজে মন দাও। সোনা, তোমার সাথে রোম্যান্স করি, বাইরে কারোর সাথে তো করি না, আর একটু একটু রোম্যান্স করলে কিছু হয় না। এটা যদি একটু হয়, তবে বেশি করে কে করে? তুলি হেসে ঈশানের কাঁধে হালকা ঠোঁট স্পর্শ করলো। চোখে দুষ্টু ঝিলিক। কেবিনের মধ্যে আবার শান্তি ফিরে এলো। ঈশান হালকা লাজমিশ্রিত চোখে ফাইলের দিকে তাকাচ্ছিল। তুলি খালি চোখে ঈশানকে মৃদু নজর দিয়ে বলল, জান বিকেলে একটা মিটিং আছে, সব প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে ম্যাডাম। এগুলো রেডি করো, সবকিছু ঠিকভাবে সাজাতে হবে। আচ্ছা। তারপর ঈশান ধীরে ধীরে কেবিনের ডেস্কে গিয়ে ফাইল সাজাতে শুরু করলো। চোখে লাজ, মনে অল্প উত্তেজনা। সারা রাতের দুষ্টু খুনসুটি মনে পড়ে গিয়ে হালকা লাজ মিশ্রিত হাসি ফুটলো তার মুখে। তুলি ডেস্কের পাশে দাঁড়িয়ে ঈশানের দিকে হালকা দুষ্টু চোখে নজর রাখলো। একরকম খুশি লাগছে, যেন অফিসের কাজ আর রোম্যান্স দুটোই একসাথে মিশে গেছে। দুপুরের আলো অফিসে ধীরে ধীরে ঢুকছে। ডেস্কে কাজ শেষ হয়ে এসেছে, কিন্তু ঈশানের মন এখনো ফাইলের উপর। হঠাৎ ফোনে কেবিনের নাম্বার ফ্ল্যাশ হলো। ঈশান কেবিনে এসো, কেন? লাঞ্চ করতে হবে। ক্যান্টিনে করব? তুমি আমার স্বামী, তোমাকে রেখে আমি ভালো মন্দ খাবো কিভাবে? সবাই নানা কথা বলবে। তুমি স্টাফ হয়ে খাচ্ছ না, আমার স্বামী হলে খাবে, তাড়াতাড়ি এসো। ঈশান কিছু বলার আগে তুলি ফোন কেটে দিল। ঈশান কেবিনের দিকে এগোলো। তুলি আগেই একটা প্লেট সাজিয়ে বসে আছে। ঈশান আসতেই তুলি গায়ে ঘেঁষে বসলো। চোখে দুষ্টু ঝিলিক, হাতে হালকা স্পর্শ। দুজনে একসাথে লাঞ্চের খাবার ভাগ করে নিল। তুলি হালকা হাসি আর দুষ্টু কথায় ঈশানের লাজ মিশ্রিত চাহনি উপভোগ করলো। ঈশান হালকা লাজে লাল হয়ে গেলেও চোখে খুশির ঝিলিক।
আস্তে আস্তে দুজন খাওয়া শেষ করলো। লাঞ্চ শেষ হতেই কেবিনের মধ্যে শান্তি ভাসছে। তুলি হঠাৎ ঈশানের কোলে বসে গলা জড়িয়ে ধরলো। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে হালকা হাসি। ঈশান কপালে ভাঁজ দিয়ে কিছুটা লাজ মিশ্রিত স্বরে বলল, কি করছেন? কেউ দেখবে? আরে সোনা, বললাম না আমার কেবিনে কেউ আসবে না। তবুও আপনি সবসময় এসব করতে পারেন না। তুলি ঈশানের গলায় হাত রেখে ধীরে ধীরে এগোলো। গলায় আস্তে আস্তে চুম্বন দিতে দিতে বলল, পারি সোনা, সব পারি। কথাটা বলেই তুলি ধীরে ধীরে ঈশানের গলা জড়িয়ে ধরলো। কণ্ঠে ছিল আদুরে দৃঢ়তা। সে খুব হালকা করে ঈশানের গলায় কপাল ছুঁয়ে রাখলো। ঈশান নড়তে গিয়ে থেমে গেল। বুকের ভিতর অদ্ভুত কাঁপন উঠল। তুলি, আপনি আমাকে দুর্বল করে দেন। তুলি তার চোখের দিকে তাকালো। চোখে ছিল ভালোবাসা আর অধিকার দুটোই। বউয়ের কাছে দুর্বল হওয়া কি খারাপ? খারাপ না, কিন্তু অফিস তো। অফিসে আমি বস, কিন্তু কেবিনে সবার আড়ালে আমি তোমার স্ত্রী। পার্থক্যটা বোঝো। ঈশান আর কিছু বলতে পারলো না, শুধু তুলির পিঠে হাত রাখলো। সে যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে। আপনি খুব বদলে যাচ্ছেন। বদলাইনি, আগে সময় পাইনি ভালোবাসা দেখানোর। তারপর ধীরে ধীরে উঠে ঈশানের সামনে দাঁড়ালো। চেয়ারের পাশে হেঁটে গিয়ে নরম স্বরে বলল, চলো, আজ অনেক কাজ বাকি। বিকেলে মিটিংটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি পাশে থাকলে কাজ কঠিন লাগে না। বস হিসেবে পারফেক্ট। এই জন্য তো তোমাকে চাই আমার পাশে। শুধু অফিসে না, সব জায়গায়। সব জায়গায় ঈশান। কেবিনে নীরবতা নেমে এলো। বাইরে অফিসের শব্দ, ভেতরে দুজনের নিঃশ্বাসের মিল। ঈশান ফাইল নিয়ে দরজার দিকে এগোলো। তাহলে কাজে মন দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম না, বলো তুলি। ঠিক আছে তুলি। তুলির ঠোঁটে ধরা পড়ল শান্ত তৃপ্ত এক হাসি। দরজা বন্ধ হলো, কিন্তু কেবিনের ভিতরে ভালোবাসার উষ্ণতা তখনও রয়ে গেল। ঈশান কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসলো। ফাইল খুললেও চোখ বসছিল না। তুলির মুখটা বারবার মনে পড়ে যাচ্ছিল, ভালোবাসায় ভরা, অধিকারী, আত্মবিশ্বাসী, কিন্তু ঈশানের বুকের ভিতরটা ঠিক সেভাবে নড়ে না। সে চেয়ার হেলিয়ে গভীর নিঃশ্বাস নিল। তুলি কি আমাকে ভালোবাসে? কিন্তু আমি কেন পারছি না ওর মতো অনুভব করতে? ঈশানের কাছে বিয়েটা ছিল দায়িত্ব, তুলির কাছে ছিল ভালোবাসা। ফাইল সাজাতে সাজাতে হঠাৎ ফোন বেজে উঠল। ঈশান, কনফারেন্স রুমে এসো, বিদেশে বায়ের এসে গেছে। জি আসছি ম্যাডাম। কনফারেন্স রুমে ঢুকতেই পরিবেশ বদলে গেল। লম্বা টেবিল, প্রজেক্টর অন, কয়েকজন বিদেশি অতিথি বসে আছেন। সবার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুলি। আজ তুলিকে পুরো বস লাগছে। কালো শার্ট, প্যান্ট, চুল বাঁধা, চোখে কঠোরতা। তুলি হাত ইশারায় বলল, ঈশান, তুমি প্রেজেন্টেশন সেট করো। ইয়েস ম্যাডাম। You have a very organized team. থ্যাংক ইউ, বিজনেস ইজ আওয়ার প্রায়োরিটি। তারপর মিটিং শুরু হলো। প্রজেক্টরে ডিজাইন, প্রাইসিং, ডেলিভারি টাইমলাইন উঠতে লাগলো। তুলি সাবলীলভাবে কথা বলছে। আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি ইজ স্ট্রং অ্যান্ড কোয়ালিটি ইজ গ্যারান্টেড। Who handles operations? হি ডাজ, মাই মোস্ট রিলায়েবল পারসন। ইয়েস স্যার, আই উইল পার্সোনালি মনিটর এভরিথিং। ঈশান এক এক করে বায়াদের সব কিছু বোঝাতে লাগলো, আর ভেতরে ভেতরে সে ভাবলো, তুলি আমাকে যতটা বিশ্বাস করো আমি কি ততটা দিতে পারছি? মিটিং চললো প্রায় 1 ঘন্টা। শেষে বায়াররা দাঁড়িয়ে হাত বাড়ালো। We look forward to working with you. সেম হেয়ার। সবাই বেরিয়ে গেলে কনফারেন্স রুম হঠাৎ শান্ত হয়ে গেল। তুলি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে ঈশানের দিকে এলো। খুব ভালো করেছো আজ। এটা আমার দায়িত্ব। শুধু দায়িত্ব? ঈশান, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? এড়িয়ে না, আমি শুধু অফিস আর ব্যক্তিগত বিষয় আলাদা রাখতে চাই। কিন্তু আমি আলাদা করতে পারি না। আপনি ভালো মানুষ তুলি, কিন্তু ভালোবাসা জোর করে আসে না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, এটা আমি মানতে পারবো না কখনো। কথাটা তুলির বুকে গিয়ে লাগলো। তুলি একটু হেসে নিজেকে সামলালো। আমি জোর করছি না, শুধু অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? যেদিন তুমি আমাকে শুধু বস না, স্ত্রী হিসেবে দেখবে। কনফারেন্স রুমে নীরবতা নেমে এলো। ঈশান কিছু বলতে গিয়েও পারলো না। তুলি ঘুরে জানালার পাশে দাঁড়ালো। মিটিং সফল হয়েছে, কাজে মন দাও। আপনি আমাকে ভালোবাসেন আর আমি শুধু দায়িত্ব পালন করি। এই ফাঁকটা একদিন বড় ঝড় হবে।
দুজন দুই দিকেই তাকিয়ে রইল। একজন ভালোবাসা ধরে রাখতে চায়, আর একজন ভালোবাসা বুঝে উঠতে পারে না। বিকেলের অফিস প্রায় শেষ। তুলি কেবিনে বসে ফাইল দেখছিল। হঠাৎ টেবিলের ফোনটা বেজে উঠল, রিং রিং করে। তুলি ফোন ধরলো। হ্যালো, তুলি স্পিকিং। Hello, Mrs. Tuli. Your product impressed us. থ্যাংক ইউ সো মাচ। We would like to finalize the deal of our dinner tonight. দ্যাটস ওয়ান্ডারফুল, উই উইল অ্যারেঞ্জ ইট। A good restaurant, please. অফকোর্স। কল কেটে যেতেই তুলি অনেক খুশি হয়ে গেল। সে তো চাইছিল ডিলটা ফাইনাল হোক। তুলির সঙ্গে সঙ্গে ঈশানকে ডাকলো। ঈশান, কেবিনে আসো। ডাকছেন ম্যাডাম? বিদেশি বায়েরা ফোন দিয়েছে, ডিনারের ডিল ফাইনাল করতে চায়। সত্যি? এটা তো দারুণ খবর। আজ রাতেই বড় রেস্টুরেন্টে আয়োজন করতে হবে। আমরা দুজন আমি আর তুমি কোম্পানির প্রতিনিধি হিসাবে। আবার একসাথে? সন্ধ্যা 7টায় বের হব, তৈরি থেকো। সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে দুজন গাড়িতে উঠল। ঢাকার বড় রেস্টুরেন্ট, ঝকঝকে আলো, গ্লাসের দেওয়াল, নরম মিউজিক। গাড়ি থামতেই ভ্যালেন্ট দরজা খুলে দিল। তুলি নেমে চারপাশে তাকালো। জায়গাটা পারফেক্ট। আপনাকে আজ আলাদা লাগছে। বস না, আজ শুধু বিজনেস পার্টনার। ভেতরে ঢুকতেই পরিবেশ অভিজাত। বিদেশি বায়াররা আগেই এসে বসে আছেন। Welcome, Mrs. Tuli. থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। প্লেজার টু মিট ইউ। সবাই বসলো, মেনু এলো। ডিনারের মাঝে ব্যবসার কথা শুরু হলো। বায়ার তুলিকে বলতে লাগলো, Your delivery schedule is impressive, উই নেভার কম্প্রোমাইজ অন কমিটমেন্ট। and you handle operations. ইয়েস, এভরি শিপমেন্ট পাসেস আন্ডার মাই সুপারভিশন। অফিসে ও একদম বদলে যায়। ডিনার চলতে থাকলো। হাসি, কথা, কাগজের সই। একসময় বায়ার গ্লাস তুললেন। Then the deal is confirmed. চিয়ার্স টু আওয়ার পার্টনারশিপ। সবাই চিয়ার্স করলো। ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তুলি গভীর নিঃশ্বাস নিল। আজকের রাতটা সফল। আপনার পরিশ্রমের ফল। আমাদের। এক মুহূর্তের নীরবতা। হালকা বাতাসে তুলির চুল উড়ছে। ঈশান হঠাৎ খেয়াল করলো আজ তুলিকে বসের চেয়ে নারী বেশি লাগছে। আমি কি আস্তে আস্তে বদলাচ্ছি? ঈশান, আজ তুমি ভালো সঙ্গ দিয়েছো। এটা আমার কাজ। শুধু কাজ না হলে ভালো লাগতো। ঈশান কিছু বলল না। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে তুলির চোখ একটা আশার আলো, আর ঈশানের মনে একটা নতুন অস্বস্তি। ডিল ফাইনাল হলো। তুলি অনেক খুশি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুজন গাড়ির দিকে এগোলো। ড্রাইভার দরজা খুলে দিল। ঈশান আগে উঠলো। তুলি ধীরে তার পাশে বসলো। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করতেই গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ নীরবতা, শুধু শহরের আলো জানালার কাছে ভেসে যাচ্ছে। ঈশান সামনে তাকিয়ে আছে, তুলি পাশ থেকে ওকে দেখছে। তুলির চোখে আজ অন্য রকম ঝিলিক। হঠাৎ তুলি হাত বাড়িয়ে পেছনের পর্দাটা নামিয়ে দিল। গাড়ির ভেতরটা একটু অন্ধকার হয়ে গেল। ঈশান অবাক হয়ে তাকালো। কি করছেন আপনি? টলি, ড্রাইভার সামনে আছে। সামনে, পেছনে নয়। আর তারপর তুলি ঈশানের কলার ধরে কাছে টেনে নিল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই তুলি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এক মুহূর্তে ঈশানের চোখ বড় হয়ে গেল। আরে, কেউ দেখলে? আজ মনটা খুব ভালো ছিল। অফিসের বাইরে এলেও আপনি থামেন না। তুমি থামতে পারো। ঈশান একটু সরে যেতে চাইলো, কিন্তু তুলি তার হাত চেপে ধরলো। তাকে আরো কাছে টেনে এনে কানের কাছে ফিসফিস করে বলল, কেন দূরে যাচ্ছ? আপনি জানেন আমি এসব চাই না। কিন্তু আমি চাই। গাড়ির ভেতরে হালকা বাতাস, নরম আলো, দুজনের নিঃশ্বাসের শব্দ। ঈশানের বুক ধুকপুক করছে। এই মেয়েটা আমাকে শান্ত থাকতে দেয় না। ভয় পাচ্ছ? ভয় না, অস্থির লাগে। অস্থিরতাই ভালোবাসার শুরু। ঈশান চুপ করে রইল। গাড়ি শহরের আলো পেরিয়ে এগোচ্ছে। ড্রাইভার সামনে মন দিয়ে রাস্তা দেখছে, আর পিছনে দুজন মানুষের মাঝখানে জমে উঠছে নীরব এক যুদ্ধ, ভালোবাসার অস্বীকারের। গাড়ির ভেতরে আলো, শহরের রাস্তা, পিছনে ছুটে চলেছে। তুলি আবার ঈশানের দিকে ঝুঁকে পড়ল। তার চোখে আজ অদ্ভুত মায়া। তুলি ধীরে ঈশানের গলা ছুঁয়ে কাছে টেনে নিল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই তুলি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান থমকে গেল। তুলি ফিসফিস করে বলল, আজ তুমি খুব দূরে দূরে থাকছো কেন সোনা? প্লিজ, এখন না। কেন? আমি হাসপাতালে যেতে চাই, বাবাকে দেখতে হবে। তুলির মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে ধীরে সরে বসলো। তুলি নরম গলায় বলল, সরি, আমি বুঝিনি। ড্রাইভার হসপিটালের দিকে নিন।
ড্রাইভার মাথা নেড়ে গাড়ি ঘুরিয়ে দিল। গাড়ির ভেতরটা হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। ঈশান জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু চোখে কোনো দৃশ্য ঢুকছে না। তার মাথায় শুধু বাবার মুখ। হাসপাতালে পৌঁছতেই ঈশান দ্রুত নামলো। তুলি নামতে চাইলে ঈশান বলল, আপনি পরে আসবেন। কেন? আইসিইউ, সবাই ঢুকতে পারে না। তুলি চুপ করে মাথা নেড়ে দিল। ঈশান দৌড়ে ভেতরে ঢুকে গেল। আইসিইউ করিডোরে আলো সাদা আর ঠান্ডা, মনটা কেমন খালি লাগে। ঈশান কাচের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে বাবা শুয়ে আছেন, শরীরে অসংখ্য তার, অক্সিজেনের মাস্ক, নিস্তেজ মুখ। ঈশানের বুক কেঁপে উঠল। ঈশান ফিসফিস করে বলল, বাবা। কাছের ওপাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। তার চোখ ভিজে গেল। ঈশান মনে মনে বলল, তুমি ঠিক হয়ে যাবে বাবা, আমাকে একা রেখে যেও না। বাইরে করিডোরে দাঁড়িয়ে তুলি দূর থেকে তাকিয়ে আছে। আজ তার চোখেও হাসি নেই, শুধু একরাশ চিন্তা আর নীরব ভালোবাসা। আইসিইউর কাচের দরজার সামনে ঈশান স্থির হয়ে দাঁড়িয়েছিল। ভেতরে বাবা নিঃশব্দে শুয়ে আছেন। মেশিনের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। ঈশানের বুকটা ভার হয়ে আসে। সে ধীরে কাচের দিকে হাত রাখলো। ঈশান ফিসফিস করে বলল, বাবা, তোমাকে সুস্থ করতে আমি সব করতে পারবো। তোমার জন্য তো আমার জীবনটাকেই বাজি রেখে দিলাম। আমাকে একা করে দিও না বাবা, প্লিজ। পেছন থেকে পায়ের শব্দ। তুলি এসে দাঁড়ালো। সে ঈশানের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আজ আর তার চোখে দুষ্টুমি নেই, শুধু মায়া। তুলি আস্তে করে বলল, উনি ঠিক হয়ে যাবেন ঈশান, আল্লাহ ভরসা। ঈশান মাথা নাড়িয়ে কেবল তাকিয়ে রইল বাবার দিকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালো আজ আর ভেতরে ঢোকা যাবে না। ঈশান দীর্ঘশ্বাস ফেললো। তুলি ধীরে বলল, চলো বাসায় যাই, সকালে আবার আসবো। ঈশান চুপ করে মাথা নেড়ে দিল। গাড়িতে ফেরার পথে আর কেউ কথা বলল না। শহরের আলো জানালার কাছে ছুটে যাচ্ছিল, কিন্তু ঈশানের চোখে শুধু বাবার মুখ। বাড়িতে পৌঁছতেই দরজা খুলে মা ছুটে এলেন। মা উদ্বিগ্ন গলায় বললেন, এত দেরি কেন আজ বাবা? অফিসে ডিনার ছিল মা, তারপর বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তোর বাবা কেমন আছে? একই অবস্থা মা, দোয়া করো। তুমি ক্লান্ত হয়ে গেছো মা? না মা, ঠিক আছি। ঈশান ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার বুকের ভেতর অদ্ভুত এক যুদ্ধ চলছে। বাবার চিন্তা আর পাশে থাকা এক জেদি কিন্তু নিঃশব্দে ভালোবাসা দেওয়া স্ত্রী। ঈশান ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল। ঘরের নরম আলোয় তুলি সাদা নাইট ড্রেস পরে জানালার পাশে দাঁড়িয়ে। খোলা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে। আজ তাকে অদ্ভুতভাবে শান্ত মায়াবী লাগছে। ঈশান চোখ সরাতে পারল না। তুলি ধীরে ঘুরে তাকালো। ঈশানের চোখে তাকিয়েই হালকা হাসলো। তুলি আস্তে পায়ে এগিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ালো। তারপর তার গলায় মুখ নামিয়ে নরম করে বলল, কি হলো সোনা, এত চুপ কেন? প্লিজ, আজ না, মনটা ঠিক নেই। মন ঠিক করতেই তো এসব দরকার। একটু আদর করো, সব ঠিক হয়ে যাবে। কথা শেষ না হতেই তুলি আলতো করে ঈশানের ঠোঁটে চুমু দিল। ঈশান প্রথমে থামাতে চেয়েছিল, কিন্তু তুলির নিঃশব্দ মায়া, তার চোখের ভেতরের ভালোবাসা, সব মিলিয়ে ঈশানের শক্ত হয়ে থাকা মনটা ধীরে ধীরে গলে যেতে লাগলো। ঈশান ফিসফিস করে বলল, আপনি জানেন আমি এখন ভেতরে ভেতরে ভেঙে আছি। এখনই তো বউটা পাশে থাকা দরকার। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তুলির হাত ধরে ধীরে বিছানার দিকে নিয়ে গেল। তুলিকে আলতো করে বসিয়ে দিল। তারপর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি খুব জেদি, জানেন। যেদিন না হলে তোমাকে পাওয়া যেত না। ঈশান ধীরে তুলির কপালে, গালে, ঠোঁটে একের পর এক নরম চুমু দিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল অনুভূতিতে। দুজনের মাঝে আর কথা নেই, শুধু নীরব কাছাকাছি থাকা বিশ্বাস আর ধীরে ধীরে জন্ম নেওয়া এক অদ্ভুত টান। ঘরের আলো নিভে এসেছে অনেকক্ষণ। তুলি গভীর ঘুমে ঈশানের বুকের কাছে মাথা রেখে নিশ্চিন্ত হয়ে আছে। হঠাৎ নিস্তব্ধ রাত ভেঙে মোবাইলের ভাইব্রেশন। ঈশান চোখ খুলে তাকালো। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, নীলা। এক মুহূর্তে ঈশানের বুক কেঁপে উঠল। তুলির সাথে বিয়ের পর আর কোনো যোগাযোগ ছিল না, আজ হঠাৎ কেন? ঈশান আস্তে করে তুলির হাত সরিয়ে নিল, যেন ঘুম ভাঙে না। তারপর ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ঠান্ডা বাতাস মুখে লাগলো। ঈশান কল রিসিভ করলো। হ্যালো নীলা, হঠাৎ ফোন করলে কেন? এতদিন তো ফোন দাওনি। হঠাৎ? তুমি আমাকে ঠকিয়েছো ঈশান। ঈশানের বুকটা থক করে উঠল। কি বলছো তুমি?
তুমি ভালোবাসার কথা বলে আমাকে স্বপ্ন দেখালে, তারপর একদিন বিয়ে করে অন্য কারোর হয়ে গেলে। আমি কি এতই তুচ্ছ ছিলাম তোমার কাছে? নীলা, আমি চাইনি এসব। পরিবার, পরিস্থিতি সব কিছু হঠাৎ হয়ে গেছে। পরিস্থিতি না, সাহসের অভাব। ভালোবাসলে লড়তে। আমি এখন কারো স্বামী নীলা, এসব কথা আর ঠিক না। স্বামী হয়েছ বলে কি অতীত মুছে যায়? তুমি কি আমাকে ভুলে গেছো? ঈশান কিছুক্ষণ চুপ ব্যালকনির কাছে নিচের প্রতিচ্ছবি দেখলো। একজন ছেলে যে বাবা মা বউ আর অতীতের মাঝখানে আটকে গেছে। ঈশান ধীরে বলল, ভুলিনি, কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। আমি শুধু একবার দেখতে চাই তোমাকে, শেষবারের মতো। নীলা, এটা ঠিক হবে না। ভয় পাচ্ছো তোমার বউ জানলে? কারো কষ্ট দিয়ে আমি সুখ চাই না। পরে কথা বলবো, এখন রাখছি। তুমি পালাতে পারো ঈশান, কিন্তু নিজের মন থেকে না। কল কেটে গেল। ঈশান ফোন নামিয়ে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতর অদ্ভুত চাপ। পেছন ঘুরে দেখে দরজার পাশে তুলি দাঁড়িয়ে, ঘুম ঘুম চোখ, কিন্তু মুখে প্রশ্ন। তুলি ধীরে বলল, এত রাতে কার ফোন ছিল ঈশান? ব্যালকনির দরজার কাছে দাঁড়িয়ে ছিল তুলি, ঘুম ঘুম চোখ, কিন্তু মুখে অদ্ভুত একটা কঠিন ভাব। ঈশান একটু থমকে গেল। তুলি ধীরে জিজ্ঞেস করলো, বলছো না কেন এত রাতে? কার ফোন ছিল? তেমন কেউ না, রং নাম্বার। রং নাম্বারে এতক্ষণ কথা বলছিলে? আরে, বুঝতেই চাচ্ছিল না। রং নাম্বার, শুধু আজাইরা কথা বলছিল। আমাকে কিছু লুকাবে না ঈশান, লুকালে কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো। সব শেষ করে দিতে পারি আমি। ভুল বুঝছেন আপনি। আমি ভুল বুঝি না, আমি অনুভব করি। এখানে কিছু লুকানো থাকলে আমি ধরে ফেলবো। বিশ্বাস করুন, আমি কিছু লুকাচ্ছি না। তুলি কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে দুষ্টুমি নেই আজ, শুধু ভয়। হঠাৎ তুলি আস্তে গলায় বলল, তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও ঈশান? না, কখনো না। তাহলে মিথ্যা বলো না। আমি জোর করে দুষ্টুমি করি, কিন্তু তোমাকে হারাতে ভয় পাই। আপনি যেটা ভাবছেন সেটা না। আমি শুধু একটু ক্লান্ত ছিলাম। সত্যি? সত্যি। ঠিক আছে, কিন্তু মনে রেখো, তুলি কাউকে ভাগ করে নিতে পারে না। বুঝেছি ম্যাডাম। ম্যাডাম না, বউ। চলো ঘুমাই, সকালে অনেক লড়াই আছে। ঈশান মাথা নেড়ে তুলির সাথে ঘরে ঢুকলো, কিন্তু ঈশানের মনে তখনও ঘুরছে একটাই নাম, নীলা। আর তুলির চোখে লুকানো আছে অজানা এক ভয়। সকালের নরম আলো জানালা করে ঘরে ঢুকছে। ঈশান তোয়ালে কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেছে। শাওয়ারের পানির শব্দে ঘরটা ভরে আছে। বিছানার পাশে রাখা ঈশানের ফোন হঠাৎ ভাইব্রেট করলো। তুলি প্রথমে পাত্তা দেয়নি, আবার ভাইব্রেশন। তুলি বিরক্ত হয়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল এক নাম, নীলা। তুলির বুক ধক করে উঠল। সে আনলক করতেই মেসেজটা দেখা গেল। ঈশান, দেখা করো সোনা, তোমাকে একবার দেখতে চাই। তুলির চোখ মুহূর্তেই লাল হয়ে গেল। তার আঙ্গুল শক্ত হয়ে ফোন চেপে ধরলো। এই নামটা রং নাম্বার না, এই নামটা অতীত। তুলি দাঁতে দাঁত চেপে ধরলো, চোখে আগুন। মনে মনে বলল, ও তাই নাকি, রং নাম্বার? ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ঈশান কিছুই বুঝতে পারছে না। তুলি গভীর নিঃশ্বাস নিল, নিজেকে সামলালো। তারপর ধীরে ফোনটা আগের জায়গায় রেখে দিল, কিন্তু ভেতরে ঝড় বইছে। তুলি মনে মনে বলল, আমার স্বামীর গার্লফ্রেন্ড, আর সাহস করে মেসেজ দেয়। খেলা শুরু হলো। নীলা। সে বিছানায় বসে পড়ল, মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করছে, কিন্তু হাত কাঁপছে। কিছুক্ষণ পর দরজা খুলে ঈশান বের হলো, চুল ভেজা, তোয়ালে গলায়। ঈশান হেসে বলল, কি হলো, এত চুপচাপ কেন? কিছু না। আজ অফিসে তাড়াতাড়ি যেতে হবে। যাবই তো ঈশান। হ্যাঁ। তোমার জীবনে এখন আমি ছাড়া আর কেউ নেই তো? ঈশান একটু থমকে গেল, জানে যদি নীলার কথা বলে তাহলে অনেক বড় ঝামেলা হবে। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কেন থাকবে, আপনি তো আছেন। ঠিক আছে, আজই বুঝে নেব তুমি কার। তুলির দুষ্টু ভালোবাসার জায়গায় এবার ঢুকে পড়েছে ভয়, ঈর্ষা আর অধিকার বোধ। আর নীলার একটা মেসেজেই সম্পর্কের ভেতরে নেমে এসেছে নীরব ঝড়। তুলি ওয়াশরুমে ঢুকতে চলে গেল। ঈশান ফোন হাতে ধরে থামলো। ফোনে নাম দেখা গেল নীলার। ঈশান মৃদু স্বরে বলল, এই সময় ফোন কেন দিচ্ছ? তুলি দেখলে রেগে যাবে। তুমি ভালোবাসো বউকে, তাই তো? ভালোবাসি না, কিন্তু আমি উনার কাছে ঋণী,
অনেক উপকার করেছে আমার। ঋণ শোধ করে ডিভোর্স দাও ওনাকে। আমি আর মানতে পারছি না। পাগল হয়ে গেছো? তুমি কি বুঝছো কি বলছো? হ্যাঁ আমি বুঝি, কিন্তু সহ্য হচ্ছে না। ঈশান ফোনে চুপচাপ, ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলছে। বউ হিসেবে তুলিকে মানার বাধ্যবাধকতা আর নীলার আগ্রহ ও অতীত। ঈশান শেষমেশ ফিসফিস করে বলল, তোমার কথা এখন শেষ, আমাকে শান্তি দাও। ঠিক আছে, তবে মনে রেখো আমি এখনো আছি। ফোন বন্ধ হওয়ার সাথে সাথে ঈশান শ্বাস ফেলল। পাশে ওয়াশরুমের দরজা ধীরে ধীরে খোলা। তুলি বের হলো, চোখে অদ্ভুত দৃষ্টি, নীরব আগুন আর সন্দেহ। তুলির কাছে নীলার ফোন শুধু একটা কল নয়, এটি এখন তাদের সম্পর্কের ভেতরে আগুন চালানোর উপকরণ। সকাল থেকে অফিসে ঢুকতেই ঈশান ও তুলি কাজের মধ্যে মনোনিবেশ করলো। তুলি কেবিনে বসে ফাইল সাজাচ্ছে, ঈশান আর ডকুমেন্ট চেক করছে। বেলা বাড়তে থাকে। ঈশান হঠাৎ ফোনে কল আসে, স্ক্রিনে নীলার নাম। সন্ধ্যায় দেখা করতে হবে, না হলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি আসবো। ফোন বন্ধ করার সাথে সাথে ঈশানের মন ভারী হয়ে যায়, কিন্তু আর একটি চোখ সব খেয়াল করছে। তুলি তার রুম থেকে চুপচাপ তাকিয়ে আছে। তুলির চোখে সন্দেহের আগুন, প্রতিটি ফোন ভাঙছে তার শান্তি। ঈশানের রুম থেকে অফিস পর্যন্ত সবকিছু তার নজরে। ঈশান অজান্তে তার চোখ ঘুরিয়ে দেখলো তুলির দিকে। তুলি শুধু হাসলো, হাসিটা মিষ্টি কিন্তু চোখে লুকানো আগুন। এই মেয়েটা তো কখনো শান্ত থাকে না। সন্ধ্যায় অফিসের বাতাস ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ঈশান কেবিনে ঢুকে তুলিকে দেখে মুখে মৃদু হাসি মুখে বলে, আমাকে ছুটি দিতে হবে। কেন ঈশান? একটু দরকার আছে। ওকে। তুলি জানে ঈশান আজ সন্ধ্যায় কোথায় যাবে, কিন্তু সে প্রকাশ করবে না। তুলির চোখে লুকানো আগুন, গোপন পরিকল্পনা সবই স্থির। ঈশান চুপচাপ তার ব্যাগ নিয়ে রওনা হলো। বাইরে হালকা বাতাস, গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ঈশান ফোন হাতে ধরে নীরবভাবে বলল, আজ সব শেষ করতে হবে নীলা, আর কোনো ভুল বোঝাবুঝি চলবে না। রেস্টুরেন্টের দরজা খুলতে ঈশান চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। নীলা ইতিমধ্যে বসে আছে। এতদিন পর হঠাৎ দেখা, কেমন আছো? ভালো। আমি এসেছি সব শেষ করতে। আমি আর চাপ নিতে পারছি না। এটা তুমি করতে পারো না ঈশান। পারি আমি, আর নতুন কোনো অশান্তি চাই না। আমার জীবনে অশান্তির অভাব নাই। রেস্টুরেন্টের শান্ত বাতাস, লাল আলো আর ঈশান ও নীলার মাঝে জমে থাকা উত্তেজনা, সব মিলিয়ে একটি মুহূর্তের সময় যেন থেমে গেছে। ঈশান গভীর শ্বাস নিয়ে বলল, আজ থেকে আমরা আর কথা বলবো না, কোনো ভুল বোঝাবুঝি আর নয়। রেস্টুরেন্টের ভেতর নরম আলো, হালকা মিউজিক বাজছে। নীলা আর ঈশান মুখোমুখি বসে আছে। নীলা ধীরে গ্লাস নাড়তে নাড়তে বলল, আজ অনেক বদলে গেছো ঈশান, চোখে শান্তি নেই। কারণ আমার জীবনটাই এখন বোঝা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঠাস করে দরজা খুলে গেল। সবাই ঘুরে তাকালো। হাই হিলের শব্দ, চোখে আগুন, মুখে তীব্র ঘৃণা। তুলি রেস্টুরেন্টে ঢুকে সোজা ঈশানের সামনে দাঁড়ালো। চরিত্রহীন লম্পট। রেস্টুরেন্টে সবাই থমকে গেল। নীলা হতভম্ব, ঈশান চমকে উঠে দাঁড়ালো। তুলি আঙ্গুল তুলে বলল, তোমাকে এত ভালোবাসার পরেও তুই অন্য মেয়ে মানুষের কাছে এসেছিস। আপনি ভুল বুঝছেন তুলি। একদম ঠিক বুঝছি, তুই খারাপ, চরিত্রহীন, বিশ্বাসঘাতক। যা খুশি বলুন, আমার কিছু যায় আসে না। আপনি ভুলে যাবেন না আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি, আমার বাবার জীবন বাঁচাতে বিয়ে করেছি। আপনি বলেছিলেন আপনাকে বিয়ে করলে আমার বাবার চিকিৎসার সব খরচ দেবেন, তাই আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি ভালোবাসি না, আমি নীলাকে ভালোবাসি। শব্দগুলো যেন তীরের মতো গিয়ে তুলির বুকে গেঁথে গেল। যে মেয়ে কখনো কাউকে সামনে কাঁদতে দেয় না, তার চোখ ভিজে উঠল। তুলি ফিসফিস করে বলল, তাই তাহলে তুই আমাকে ব্যবহার করেছিস। জানিস ঈশান, তোর বাবার চিকিৎসা শুধু টাকা দিয়ে হয়নি। আমি আমার প্রভাব, সম্মান, পরিচয় সব ব্যবহার করেছি। ডাক্তারদের কাছে হাত পেতেছি, তোর বাবার জন্য রাতের পর রাত হসপিটাল ঘুরেছি। আর তুই ভাবছিস শুধু চুক্তি ছিল। ঈশানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো এত কিছু জানতো না। সে ভেবেছে তুলি তাকে পেতে তার বাবাকে ব্যবহার করেছে। তুলি চোখে পানি নিয়ে বলল, এই আমি তোকে কিনিনি ঈশান, আমি তোকে ভালোবেসেছিলাম। প্রথম তুলির গলার শক্ত পর্দা ভেঙে গেল। তুলি ধীরে ঘুরে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তাকিয়ে বলল, আজ থেকে তুই আমার কেউ না,
কিন্তু মনে রাখিস, ভালোবাসা দিয়ে মানুষকে ভাঙলে একদিন নিজেকেও ভাঙতে হয়। তুমি ঠিক করছো তো ঈশান? আজ বুঝলাম আমি শুধু অন্যদের না, নিজেকেও ধ্বংস করেছি। রেস্টুরেন্টের সামনে থেকে তুলি বেরিয়ে এলো। রাতের বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, কিন্তু বুকের ভেতর ঝড় থামছে না। ড্রাইভার দরজা খুলতেই সে চুপচাপ ভেতরে বসে পড়ল। দরজা বন্ধ হতেই তুলির শক্ত মুখটা ভেঙে গেল। গাড়ি চলতে শুরু করলো। রাস্তার আলো জানালার কাছে পড়ছে, আর তুলির চোখের পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে। তুলি মুখ ঢেকে ফিসফিস করে বলল, আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম ঈশান। তুমি রাজি হবে না জানতাম, তাই তোমার বাবার চিকিৎসার কথা বলেছিলাম। ভাবছিলাম ধীরে ধীরে আমাকে ভালোবাসবে, কিন্তু এতদিনও তুমি আমাকে ভালোবাসলে না। এখনও তোমার নীলাকেই ভালোবাসো। আমি আসলেই বোকা। টাকা দিয়ে কিনে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যে মেয়ে সবার সামনে শক্ত থাকে গাড়ির ভেতরে সে আজ ভেঙে পড়ে। তুলি ফিসফিস করে বলল, গাড়ি আমি তো চেয়েছিলাম সংসারটা গড়ে উঠুক। তুমি একদিন ডাকবে তুলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি ডাকলে না। তুমি শুধু ঋণের কথা ভাবলে, ভালোবাসার না। গতি বাড়লো। রাতের শহর জানালার বাইরে দৌড়াচ্ছে। তুলি নিজের সাথে কথা বলল, হয়তো আমি ভুল পথে হেঁটেছিলাম। ভালোবাসা জোর করে হয় না ঈশান। তোমাকে হারিয়ে আজ আমি নিজেকেই চিনলাম। চাঁদের আলো জানালার কাছে ভিজে উঠল, আর তুলির চোখে জমে থাকলো ভালোবাসার শেষ জল। গাড়ি অন্ধকার রাস্তার দিকে এগিয়ে যায়, আর তুলির জীবনে শুরু হয় নতুন নিঃশব্দ অধ্যায়। গাড়ির ইঞ্জিন চলতে থাকলো। তুলি হালকা গলায় বলল, ড্রাইভার, আমাদের বাড়ি চলো। হ্যাঁ ম্যাডাম। গাড়ি রাস্তা ধরে এগোতে লাগলো। শহরের আলো একটু ধীরে ফিকে হয়ে আসে। তুলি জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে কাঁদছিল। হৃদয়ে ধকধক করছিল ঈশানকে হারানোর কষ্ট। নিজের ভুল বোঝাপড়া। কয়েক মিনিটের মধ্যে গাড়ি তুলির বাবার গাড়ির গেটে থামলো। তুলি যখন দরজা খুলে নামলো, তার বাবা মা বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইল। মা দৌড়ে এসে অবাক হয়ে বলল, তুলি, তুমি হঠাৎ? আমি আসতে পারি? হঠাৎ কেন? ইচ্ছে হলো তাই। যা, ফ্রেশ হয়ে আয় ভেতরে। কিছু হয়েছে নাকি? সব ঠিক আছে বাবা। আমি শুধু একটু সময় চাইছিলাম নিজের জন্য। বাড়ির বাতাসে যেন শান্তি ফেরে। তুলি ফ্রেশ হয়ে এলো। মা তুলির হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। আসো, খেতে বসো, রাতের খাবার রেডি হয়ে গেছে। ঠিক আছে মা। তুলি বাবা মায়ের সাথে চুপচাপ খাচ্ছিল। মাছের গন্ধ আর রান্নার ঘ্রাণ ভেতরে ভরছিল, কিন্তু তুলির মনে এক ঝরঝরে নিঃশব্দ কষ্ট ছিল। চুপচাপ বাটি হাতে সে খানিক ভাত নিল, কিন্তু মনে মনে ভাবছিল ঈশান কি ভাববে এখন। ঈশান বাড়িতে ঢুকতেই চোখে পড়ল তুলি নেই। ঈশান রুমে গিয়ে দেখলো সেখানেও নেই। সে আবার নিচে এসে মাকে বলল, মা, তুলি কই? তুলি কই মানে? তোরা তো সব সময় একসাথে আসিস। আজও একাই এসেছে। আসেনি দেখছিস না? ঈশান মনে মনে বুঝতে লাগলো তুলি বাড়ি চলে গেছে। ঈশানের ধৈর্য ইতিমধ্যেই ফুরিয়ে আসছে। বাবার মতোই বউকে নিয়েও চিন্তা করছে সে। ঈশান দৌড়ে রুমের দিকে এগোলো। হাতে ফোন ধরে কল দিল, ফোন বন্ধ। ঈশান কণ্ঠে কম্পমান ধ্বনি, তুলি, তুমি কোথায়? চুপচাপ ঘরের ভেতর থেকে কোনো উত্তর নেই। ঈশানের মনে জেগে উঠল কিছু একটা ঠিক নেই। যে মেয়ে সারা জীবন পাশে থাকবে বলে মনে হতো, আজ হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেল। রাত বাড়ছিল, ঈশানের বুকের ভিতরটা অস্থির লাগছিল বারবার। ফোন বন্ধ, ঘর ফাঁকা, বালিশে তুলির গন্ধ লেগে আছে, কিন্তু তুলি নেই। আর অপেক্ষা করলো না। ভুল হোক, রাগ হোক, অপমান হোক, তবুও ঈশানের মনে হলো তুলিকে না দেখে আজ তার নিঃশ্বাসই আটকে যাবে। তুলির একটা গাড়ি ঈশানের বাড়ির সামনে থাকে। ঈশান ড্রাইভারকে বলল, কাকু, তুলিদের বাড়ি চলুন। গাড়ি ছুটে চলল রাতের অন্ধকার ছিঁড়ে। গেটে ঢুকতেই আলো জ্বলছে। ঈশান নামতেই তুলির মা অবাক হয়ে তাকালেন। ঈশান, এই রাতে? মা, তুলি কোথায়? ও তো রুমে, মনটা ভালো নেই মেয়েটার। আমি একবার কথা বলি। তুলি। ঈশান ঢুকতেই দেখলো তুলি জানালার পাশে দাঁড়িয়ে, চোখ লাল, মুখে জমে থাকা অভিমান। ঈশান ধীরে বলল, চলুন, বাড়ি চলুন। এখানে কেন এসেছো? আপনাকে নিয়ে যেতে। তুমি চলে যাও ঈশান, আমি আর তোমাদের বাড়িতে ফিরবো না। এমনটা বলতে পারেন না। কেন পারবো না? তুমি তো খুশি হওয়ার কথা। তুমি তো চাও আমি যেন না থাকি তোমার জীবনে। আমি কখনো বলিনি আপনি চলে যান। না বললেও কাজেই তো দেখিয়েছো। নীলার ফোন, লুকানো দোষ, দেখা করা, এসব কি? আমি জোর করে তোমাকে বিয়ে করেছি ঠিকই,
কিন্তু কিন্তু আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম ঈশান। আমি ভেবেছিলাম সময় গেলে তুমি আমাকে বুঝবে। আমি চেষ্টা করেছি। চেষ্টা? তুমি চেষ্টা করো নীলাকে ভালোবাসতে, আমাকে নয়। জানো সব সময় কষ্ট কিসে লাগে? আমি সব দিয়ে তোমাকে আপন করেছি, আর তুমি এখনো কাউকে, অন্যজনকে বুকে ধরে রেখেছো। আমি খারাপ মানুষ নই তুলি, আমি শুধু গুছিয়ে উঠতে পারিনি। ভালো মানুষ হলেই ভালো স্বামী হওয়া যায় না ঈশান। কিন্তু আপনি এভাবে চলে গেলে সমস্যার সমাধান হবে না। সমাধান তখনই হয় যখন দুজনেই থাকতে চায়, আর তুমি এখনো নিশ্চিত না যে তুমি আমাকে চাও। রুমে নিস্তব্ধতা নেমে এলো, বাইরে হালকা বাতাস, ভেতরে দুইটা ভাঙা হৃদয়। ঈশান ফিসফিস করে বলল, তুলি, আপনি না ফিরলে আমি শান্তি পাবো না। শাস্তি পেতে হলে আগে নিজের মন ঠিক করো ঈশান। আমি কারো বিকল্প হয়ে থাকতে চাই না। তুলির কথা শেষ হতেই ঈশান এক পা এগোলো। মনে হচ্ছিল এবার আর দেরি করবে না। ভুল হোক রাগ হোক, আজই সে তুলির সামনে নিজের অবস্থান পরিষ্কার করবে। ঈশান ধীরে বলল, তুলি। ঠিক তখনই ঈশানের পকেটে ফোন কেঁপে উঠল, ট্রিং ট্রিং। স্ক্রিনে ভেসে উঠল নাম নীলা। তুলি সেটা দেখেই ঠোঁটের কোণে তিক্ত হাসি টানলো। তুলি ঠান্ডা গলায় বলল, নাও আবার হাজির। চলে যাও ঈশান, ওর জন্যই তো এসেছো। না। সে হঠাৎ দরজার দিকে এগিয়ে গেল। দরজা ভেতর থেকে আটকে দিল। তুলি চমকে তাকালো। এটা কি করছো? আজ কোথাও যাচ্ছি না। ফোন তখনও বাজছে। ঈশান সোজা ব্যালকনিতে গেল। রাতের হাওয়া মুখে লাগছে। মনের ভেতরে জমে থাকা চাপ এবার বের হবে। সে কল রিসিভ করলো। নীলা নরম কণ্ঠে বলল, ঈশান, তুমি আসোনি কেন? আমি কতক্ষণ অপেক্ষা করলাম জানো? নীলা, আমি তোমাকে আগেই বলেছি সব শেষ। শেষ? এত সহজ? তুমি কি ভুলে গেছো আমরা কতটা কাছে ছিলাম? কাছের ছিলাম ঠিক, কিন্তু এখন আমি কারো স্বামী। স্বামী হলে কি হয়েছে? তুমি কি তাকে ভালোবাসো? ভালোবাসা না থাকলেও দায়িত্ব আছে, আর আজ থেকে আমি কোনো দায়িত্ব ভাঙবো না। তুমি আমার জন্য কিছুই রাখলে না। রেখেছি, সম্মান রেখে বিদায়। আমি তোমাকে বলেছিলাম ফোন দিও না, তাও কেন করছো? কারণ আমি তোমাকে ভুলতে পারছি না। ভুলতে হবে নীলা, কারণ আমি এখন অন্য একজনের জীবনের সাথে জড়িয়ে গেছি। ওই তুলির জন্য আমাকে ছাড়বে? হ্যাঁ, কারণ সে আমাকে কিনে নেয়নি, সে আমাকে বিশ্বাস করেছে। তুমি বদলে গেছো ঈশান। না, আমি ঠিক হতে শুরু করেছি। আজকের পর আর ফোন দিও না নীলা, আমাদের গল্প এখানেই শেষ। কল কেটে দিল। ঈশান ধীরে ঘরে ফিরল। তুলি তখনও জানালার পাশে দাঁড়িয়ে, চোখে সন্দেহ কিন্তু ভেতরে লুকানো আশা। ঈশান কাছে এসে বলল, পালাইনি। শুনেছি। আজ আমি প্রথমবার বুঝেছি দুজনকে একসাথে রাখা যায় না। আর তুমি কাকে রাখবে? যাকে হারালে আমার নিজের কাছেই হার হয়ে যাব। কথা বললেই হয় না ঈশান, ভালোবাসা প্রমাণ করতে হয়। সুযোগ দিন। ঘরটা নিস্তব্ধ। বাইরে রাতের হাওয়া, ভেতরে জমে থাকা অভিমান। তুলি জানালার পাশে দাঁড়িয়ে ছিল, চোখে জমাট কষ্ট, মুখে শক্ত ভাব। তুলি ধীরে বলল, বাড়ি ফিরে যাও ঈশান। কথাটা এমন ভাবে বলল যেন সে নিজেকেই বোঝাচ্ছে। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ পেছন থেকে এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরল। ঈশান নরম গলায় বলল, একা ফিরবো বলে আসিনি ম্যাডাম, বউকে নিয়েই ফিরবো। আমি ফিরতে চাই না। কিন্তু আমি ফেরাতে চাই। কিসের আশায় ফিরবো বলো? ঈশান ধীরে সামনে এসে দাঁড়ালো। তার চোখে আজ আর বিরক্তি নেই, শুধু ভয়, হারানোর ভয়। ফিরে তো দেখুন। জীবন নিয়ে আর রিস্ক নিতে চাই না ঈশান। একবার ভেঙেছি, দ্বিতীয়বার ভাঙার শক্তি নেই আমার। আপনি ভাঙেননি তুলি, আপনাকে ভাঙা হয়েছে। তফাৎটা কি? তফাৎ এই, আপনি আমাকে কিনে নেননি, আপনি আমাকে বাঁচিয়েছেন। বাবার চিকিৎসার কথা বলে আমাকে বিয়ে করিয়েছিলেন ঠিক, কিন্তু আপনি যদি খারাপ হতেন তাহলে আজও আমার পাশে দাঁড়িয়ে থাকতেন না। পাশে দাঁড়িয়ে কি পেলাম? অপমান, অবহেলা, অন্য মেয়ের ফোন। ভুল করেছি কিন্তু পালাইনি। তুমি কখনো বোঝোনি আমি কি চাই। আমি টাকা দিয়ে স্বামী চাইনি, আমি মন দিয়ে মানুষটা চেয়েছিলাম। জানি,
আর এখন বুঝছি দেরি হয়ে গেছে ঈশান। দেরি তখনই হয় যখন মানুষ হাল ছেড়ে দেয়। আপনি ফিরবেন আজ না হলে কাল, কারণ আপনার জায়গা ওখানেই, আমার পাশে। পাশে রেখে আবার কষ্ট দিলে? তাহলে আপনি চলে যাবেন, কিন্তু সুযোগ না দিলে কখনো জানবেন না আমি বদলাতে পারি কিনা। ঘরে আবার নীরবতা। তুলির চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই ভেজা চোখে রাগের চেয়ে দ্বিধা বেশি। তুলি ধীরে বলল, তুমি খুব সহজ করে বলছো ঈশান। কারণ কঠিনটা আমি আগেই করে ফেলেছি, নিজেকে আপনার সামনে নত করেছি। তুলি ধীরে বলল। তুলি তখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তার বুকের ভিতর একটা দরজা আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আর ঈশান জানে ভালোবাসা জোরে পাওয়া যায় না, সময় দিয়ে অর্জন করতে হয়। বারান্দার পর্দা দুলছে হালকা বাতাসে। ঘরের ভেতর নিঃশব্দতা, কিন্তু সেই নীরবতার ভেতর জমে আছে বহুদিনের কষ্ট। তুলি জানালার পাশে দাঁড়িয়েছিল, পিঠ ফিরে আছে ঈশানের দিকে, কণ্ঠটা শান্ত কিন্তু ভেতরে আগুন। তুলি ধীরে বলল, তুমি জানো ঈশান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবেসেছি। সেদিন অফিসে নতুন জয়েন করেছিলে, চোখে ভয়, মুখে জেদ, কিন্তু ভেতরে অসম্ভব ভদ্র একটা ছেলে ছিলে তুমি। আমি বস ছিলাম ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তোমাকে দেখেছিলাম আগে। ধীরে বলল। ঈশান চুপ করে শুনছিল, যেন অনেক দিনের মনের জমানো কথা প্রকাশ করছে সে। তুলি হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে সুখ নেই। ধীরে ধীরে তোমার প্রতি টান বাড়ল। আমি ভেবেছিলাম সময় দিলে বুঝবে, কিন্তু তুমি কখনো বোঝার চেষ্টা করনি। তারপর উপায় না পেয়ে তোমার বাবার চিকিৎসার কথা বললাম। ভাবলাম বিয়ের পর হয়তো তুমি বুঝবে। আমি জোর করে নয়, ভালোবেসে তোমাকে পাশে চেয়েছি, কিন্তু তুমি কখনোই বুঝলে না। সব সময় মনে করেছো আমি শুধু জেদ পূরণ করছি। তুমি জানো কেমন লাগে যাকে ভালোবাসো সে যদি তোমাকে দেখে শুধু শত্রু ভাবে? আমি ভেবেছিলাম আপনি আমাকে কিনতে চেয়েছেন। না ঈশান, আমি কিনতে চাইনি, আমি আপন করে নিতে চেয়েছিলাম। তুমি যদি একদিনও জিজ্ঞেস করতে, তুলি কেন এমন করছো, আমি সব খুলে বলতাম। আমি তখন শুধু নিজের কষ্টটাই দেখেছি, আপনার মনটা দেখিনি। ভালোবাসা জোরে হয় না, কিন্তু অবহেলাতেও বাঁচে না। আপনি কখনো বলেননি এভাবে। কারণ তুমি শুনতে চাওনি। ঘরের ভেতর আবার নীরবতা নামলো, কিন্তু এবার সেই নীরবতা ঠান্ডা নয়, নরম। ঈশান ধীরে বলল, আমি জানতাম না আপনি সত্যি ভালোবাসেন। এখন জানলে কি করবে? আমি পালাবো না, হয়তো এখনো ভালোবাসতে পারিনি, কিন্তু চেষ্টা না করলে কোনোদিন পারবো না। আমি শুধু চেষ্টা চাই ঈশান, অধিকার না, ভালোবাসা। সব দিব তুলি। ঘরের ভেতর হালকা আলো, জানালার পর্দা নড়ছে বাতাসে। তুলির চোখে এখনো কষ্ট, আর ঈশানের চোখে নতুন এক অনুভূতি হারানোর ভয়। তুলির কথা শেষ হতেই ঈশান হঠাৎ এক পা এগিয়ে গেল। এই প্রথম ঈশান আর পালালো না। ঈশান আস্তে করে তুলির মুখটা দুহাতে ধরলো। তুলির চোখ বড় হয়ে গেল। ঈশান। কথার আগেই ঈশান ধীরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। কোনো জোর নয়, কোনো রাগ নয়, শুধু জমে থাকা অনুভূতির স্পর্শ। তুলি একটু পিছোতে চাইলে ঈশান কপাল ছুঁয়ে বলল, এতদিন আপনি আদর করেছেন, আজ আমার পালা, ভয় পাবেন না। আজ আর জেদ নেই, শুধু আমি। তারপর ঈশান ধীরে তুলিকে কোলে তুলে নিল। কোনো তাড়াহুড়ো নয়, যেন ভেঙে পড়া কিছু যত্ন করে আগলে রাখছে। সে বিছানায় বসিয়ে দিল তুলিকে। ঈশান কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে অনেক ভালোবাসবো সোনা, আর কষ্ট দেব না। একটা সুযোগ দাও, নিজেকে বদলানোর সুযোগ। তুলি কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ঈশানকে জড়িয়ে ধরল। তুলি কাঁপা গলায় বলল, সুযোগ চাইনি কখনো, তোমাকে চেয়েছিলাম। এবার আর হারাবো না। ঘরটা তখন আরো গভীর। অভিমানের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকেছে নতুন শুরু। ঈশান তুলিকে বিছানায় শুইয়ে দিল, তারপর খুব যত্নে কিস করতে লাগলো। তুলি চোখ বন্ধ করে নিল। ঈশান আস্তে আস্তে তুলির আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি কেঁপে উঠে ঈশানের চুল খামচে ধরলো। ঈশানের আজ আর কোনো বাধা নেই, সে তুলিকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। তুলিও ভালোবাসায় সিক্ত হয়ে গেল।